শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। গোরার জন্য তুমি তুমি কিচ্ছু করবে না মহিম? সাহেব যে অন্যায়ভাবে তাকে জেলে পড়ছে, তুমি তার কোনো প্রতিবাদ করবে না? না 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 না, ওসব আমি করতে পারবো না। গোরার যা হচ্ছে এটাই ওর প্রাপ্য ছিল। মহিম, এসব তুমি কি বলছো? কেন? ভুলটা কি বলেছি? আমার সাহেব আমাকে ছুটি দেবে না, তাই আমার যাওয়াও হবে না, ব্যাস মিটে গেল। তাছাড়া এসবের মধ্যে পড়লে আমার চাকরি না কোন দিন চলে যায়। তখন কে আসবে আমাকে খাওয়াতে? ওই গোরা? ও বেশ, তুমি আমার সঙ্গে একজন লোক দাও মহিম। আমি গোরার কাছে যাব। সে যে জেলে যাবে বলে মনস্থির করেই ফেলেছে, কিন্তু তার আগে তাকে একবার চোখের দেখা দেখব না? যাক, লক্ষ্মী ছাড়া জেলেই যাক। এতদিন যে কেন তার জেল হয়নি সেটাই আশ্চর্যের। শোনো, তুমিও কোথাও যাবে না আর আমিও কোথাও যাব না, বুঝতে পেরেছ? আমার বেরোনো দেরি হয়ে যাচ্ছে, আমি এখন উঠি। শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস গোরা। আজ শুনবেন তৃতীয় পর্ব। আনন্দময়ী জানেন মহিম মুখে যাই বলুক, গোরার বিপদ শুনে সে কিছুতেই চুপ করে থাকতে পারবে না। কৃষ্ণদয়াল তাঁরই বেহিসেবি বাউন্ডুলে নিঃস্বার্থ ছেলেটাকে নিজের আচার বিচারের পথে আনতে পারেন না বলে তাকে আজকাল আর দেখতেও পারেন না। কিন্তু মহিম যতই হিসেবি মানুষ হোক না কেন, আনন্দময়ীর কথা সে ফেলতে পারে না। আর হলেও ঠিক তাই। তার মুখ থেকে গোরার দুর্দশার খবর শুনে উকিল খরচের জন্য কিছু টাকা দিয়ে পরাণ ঘোষাল নামে একটা লোককে সেখানে পাঠিয়ে দিল মহিম। এই খবর শুনে নিশ্চিন্ত হলেন আনন্দময়ী। কিন্তু বিনয় কিছুতেই আর নিশ্চিন্ত হতে পারছে না। একে তো গোরার এই বিপদ, তার উপর ললিতা আজ তাকে আচমকা এমন একটা ধাক্কা দিয়েছে যে ধাক্কার জন্য মোটেই তৈরি ছিল না বিনয়। গোরার মাকে কি তার চেয়ে বেশি চেনে ললিতা? আজ আনন্দময়ীর কাছে যাবার কথাটা এমনভাবে সে মনে করিয়ে দিল যেন বিনয়ের থেকে অনেক গুণ বেশি আনন্দময়ীকে গুরুত্ব দেয় ললিতা। তবে সত্যি এটাই যে আনন্দময়ী ললিতার কাছে গৌরবাবুর মা হতে পারেন, কিন্তু বিনয়ের চোখে তিনিই হলেন জগতের সকল মায়ের একটি মাত্র প্রত্যক্ষ রূপ। সেটা তো আর ললিতা জানে না। তবে সত্যি বিনয়ের বড় দেরি হয়ে গেছে। আনন্দময়ীর সামনে সে যখন এসে দাঁড়ালো, তখন তার মনের মধ্যে লজ্জা, যন্ত্রণা, কষ্ট মিলেমিশে অদ্ভুত একটা অনুভূতি ঘা দিয়ে যাচ্ছে। আনন্দময়ী সদ্য স্নান করে ঘরের মেঝে আসন পেতে স্থির হয়ে বসেছিলেন। বোধহয় মনে মনে জপ করছিলেন। বিনয়ের প্রণাম করে ভিজে গলায় ডাকল, মা। কে? বাবা বিনয়, এসো এসো। মা, আমি সত্যি বড্ড দেরি করে ফেলেছি মা। কিসের দেরি? আমি সব জানি বিনয়, সব শুনেছি। তুমি জানো মা? কি করে জানলে? হাজত থেকে আমাকে চিঠি দিয়েছে গোরা। চিঠিখানা দেখবে? এই দেখো সেই চিঠি। ভাঁজ করে রাখা চিঠিখানা বিনয়ের হাতে তুলে দিলেন আনন্দময়ী। দাও দেখ। পড়তে পড়তে বিনয় বুঝল এ আসলে চিঠি নয়, সর্বংসহা মায়ের পায়ে অঞ্জলি দিয়েছে গোরা। তার চোখ জ্বালা করতে লাগলো। আমি গোরা তার মাকে লিখেছে, মনটাকে সেভাবেই বুঝিয়ে দিয়েছি। জেলে খাওয়া শোয়া অনেক কষ্ট, আমি জানি মা, কিন্তু কেউ যদি ইচ্ছে করে সে কষ্ট মেনে নেয় তাহলে কষ্টটা আর কষ্ট থাকে না। কারাবাস তোমার গোড়ার লেশ মাত্র ক্ষতি করতে পারবে না, কিন্তু তুমি একটুও কষ্ট পেলে চলবে না। তোমার দুঃখ শুধু আমার দণ্ড। আমাকে আর কোনো দণ্ড ম্যাজিস্ট্রেটের দেওয়ার সাধ্য নেই। একা তোমার ছেলের কথা ভেবো না মা, আরো অনেক মায়ের ছেলে বিনা দোষে জেল খাটছে। তাদের কষ্টটাও ভাগ করে নিতে বড় স্বাদ হয়েছে। আমার জন্য তুমি দুঃখ করো না মা। চিঠিটা পড়তে পড়তেই বিনয়ের চোখ দুটো
জ্বালা করে উঠল। পড়া শেষ করে আনন্দময়ীর দিকে তাকালো সে। আনন্দময়ী শান্ত হয়েই এতক্ষণ বসেছিলেন। পড়তে পড়তে কয়েকবার চোখ তুলে তাকিয়েও বিনয় তার মনের তল খুঁজে পায়নি। কিন্তু এখন চিঠি পড়া শেষ হতেই আনন্দময়ী শান্ত দৃষ্টি তুলে কিছু বলার জন্য বিনয়ের দিকে চাইতেই তার উস্কো খুস্কো চেহারাটা এবার তার চোখে পড়ল। মুহূর্তে বুঝলেন যাও বিনয়, বিনয়ের এখনো স্নান স্নান খাওয়া করে কিচ্ছু হয়নি। ব্যস্ত হয়ে বেলা পড়লেন হয়েছে। আনন্দময়ী। যাও। ওদিকে বাড়ি ফিরে এসে অসময়ে ললিতাকে দেখেই পরেশবাবু বুঝতে পারলেন যে একটা কিছু গণ্ডগোল তো হয়েইছে। তাঁর এই উদ্দাম মেয়েটা নিশ্চয়ই কোনো দুর্দান্ত কাণ্ড বাঁধিয়ে বসে আছে। জিজ্ঞাসু দৃষ্টিতে তিনি তার মুখের দিকে তাকাতেই ললিতা বলে উঠল, বাবা, কিছুতেই ওই বাংলোতে থাকতে পারলাম না। আমি ওখান থেকে চলে এসেছি। সে কি মা? কেন, ওখানে কি এমন হয়েছে? ওখানকার একটা পুকুরের জল ছাত্ররা ব্যবহার করতে পারবে না, সেটা নিয়ে গৌরবাবু প্রতিবাদ। ললিতার কাছে সমস্ত বৃত্তান্ত শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন পরেশবাবু। গোরার মায়ের কথা মনে পড়ল তাঁর। মনটা খারাপ হয়ে গেল। মানুষকে জেলে ভরে দেওয়াটা এত সহজে সত্যি মেনে নেওয়া যায় না। তবে বাবার মনের কথা বুঝতে পারল না ললিতা। বরং পরেশবাবুকে চুপ করে ভাবতে দেখে উৎসাহিত হয়ে ললিতা বলল, আচ্ছা, তুমিই বলো বাবা, এটা কি মারাত্মক অন্যায় নয়? গোরা যে ঠিক কি করেছে তা তো আমি জানি না মা। হয়তো কর্তব্য করতে গিয়ে নিজের অধিকারের সীমাটা ভুলে গেছে। কিন্তু গোরা ক্রাইম করতে পারে না কখনো, এ আমি বিশ্বাস করি। তাহলে তুমিই বলো বাবা, গোরাবাবুকে জেলে দেওয়াটা কি উচিত কাজ হয়েছে? কি জানো মা, অপরাধ আর ত্রুটি এ দুটোই এখন এক। দুটোরই তাই একই শাস্তি, জেল। সমস্ত মানুষের পাপই এজন্যে তাই। আচ্ছা ললিতা, তুমি কার সঙ্গে এসেছো? বিনয়বাবুর সঙ্গে। ও আচ্ছা আচ্ছা, বিনয়ের সঙ্গে। হ্যাঁ। বিনয়ের নাম বলার সঙ্গে সঙ্গে ভেতরের লজ্জাটা ললিতার চোখে মুখে ফুটে উঠল। সে তার অস্বস্তি লুকোতে চেষ্টা করল, কিন্তু পরেশবাবু সেসব কিছুই খেয়াল করলেন না। এই ঘটনার জল যে অনেক দূর গড়াবে এবং এর জন্য ললিতাকে যে যথেষ্ট দুর্ভোগ সইতে হবে সেটা তিনি বুঝতে পারলেন। আসলে এই মেয়েটার প্রতি পরেশবাবুর বড্ড মায়া। তার অন্য মেয়েরা ফর্সা সুন্দরী, ললিতা হয়তো অতটা সুন্দর নয় দেখতে, কিন্তু তার বিচার বুদ্ধি বিবেচনা আর অনুভবী মনটাকে শ্রদ্ধা করেন বড় পরেশবাবু। বাবাকে চুপ করে থেকে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলতে দেখে ললিতা বলল, বাবা, আমি জানি আমি দোষ করেছি, কিন্তু ম্যাজিস্ট্রেট এদেশের লোককে সম্মান করেন না, আমাদেরও না, শুধুই অনুগ্রহ করছেন। সেটাই আমি মেনে নিতে পারিনি বাবা। আচ্ছা, তুমিই বলো, আমার কি তবুও ওখানে থাকা উচিত ছিল? পাগলি। সেদিন বিকেলে বাড়ির বাইরে পায়চারি করতে করতে এই ঘটনাটার কথাই ভাবছিলেন পরেশবাবু। এমন সময় বিনয় এসে তাকে প্রণাম করল। থাক থাক। গোরার কারাদণ্ড এসো, এসো। নিয়ে বিনয়ের সঙ্গে অনেকক্ষণ আলোচনা করলেন পরেশবাবু, কি কিন্তু কাণ্ড বলো দেখি। ললিতার সঙ্গে স্টিমারে আসার কোনো প্রসঙ্গই তুললেন না গোড়ার তিনি। ঘটনাটা সত্যি মেনে বেড়াতে বেড়াতে অন্ধকার হয়ে এলো, আর তো বাইরে থাকা যায় না। চলো বিনয়, এবারে ঘরে চলো। না থাক, এখন বরং বাড়ি যাই। কিন্তু বিনয় আজ আর ঘরে যেতেও রাজি হলো না। বিনয়কে দ্বিতীয়বার অনুরোধও করলেন না তিনি। বিনয় একবার চকিতে দোতলার দিকে তাকিয়েই মাথাটা নামিয়ে ধীরে ধীরে চলে গেল। ওপর থেকে বিনয়কে দেখতে পেয়ে ললিতা ভেবেছিল বিনয় হয়তো ঘরে ঢুকবে, কিন্তু সে তো এলো না। দীর্ঘশ্বাস আর চোখের জল চেপে টেবিলের ওপর কয়েকটা বই নাড়াচাড়া করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল সে। পরেশবাবু তাকে ডাকলেন। ললিতা, হ্যাঁ বাবা। আমাকে একটা ব্রহ্মসঙ্গীত শোনাও তো মা। হ্যাঁ। সত্য মঙ্গল
প্রেমময় তুমি ধ্রুবজ্যোতি। পরের দিন বরদা সুন্দরী এবং তাদের দলের বাকি সকলে এসে পৌঁছলেন। হারানবাবু এক রাশ বিরক্তি নিয়ে বাড়িতে ঢুকেই সোজা পরেশবাবুর ঘরে এসে হাজির হল। বরদা সুন্দরী অবশ্য নিজের ঘরেই গেলেন। রাগে আর অভিমানে ললিতার দিকে তিনি ফিরেও তাকাননি। ললিতা চলে আসার পরে লাবণ্য আর লীলার অনুষ্ঠানও একেবারেই শ্রীহীন হয়ে পড়েছিল, তাই তাদের রাগটাও স্বাভাবিক। শুধু বাদ ছিল সুচরিতা। নিস্তব্ধ যন্ত্রের মতো সকলের পিছন পিছন সে বাড়িতে এসে পরেশবাবুর ঘরেই গেল। লাবণ্যর অনেকবার অনুরোধ সত্ত্বেও সুধীর কিন্তু দরজার কাছ থেকেই ফিরে গেল। লজ্জা আর অনুতাপটা তারই হয়তো সবচেয়ে বেশি। এদিকে বাড়ির ভেতরকার কাণ্ডটাও তখন কম কিছু নয়। হারানের বিরক্তি প্রকাশ সত্ত্বেও পরেশবাবু কিন্তু সংযতই রইলেন। হারানের চোখে তিনি বড় দুর্বল। হারান তাই তাকে কিছুটা অবজ্ঞাই করত। পাশের ঘর থেকে হারানের গলা শুনতে পেয়ে এ ঘরে এসে তার বাবার চেয়ারের পেছনে দাঁড়িয়ে রইল ললিতা। হারান তখন বলছিল, আপনার কাছে প্রশ্রয় পেয়ে এত অভদ্র হয়ে উঠেছে ললিতা, নইলে আজ সে যা করেছে তার কোনো ক্ষমা হয় না। দেখুন, আপনি যদি এতটা উত্তেজিত। না না না, সবটা শুনলে উত্তেজনার আসল কারণটা আপনি বুঝবেন। আপনি যে ওর কতটা অনিষ্ট করেছেন তা বোধহয় নিজেও জানেন না। পানুবাবু, আপনি মা ললিতা, তুই বস দেখি আমার পাশে। পানুবাবু, যখন সময় আসবে তখন আপনি ঠিকই জানতে পারবেন সন্তানকে মানুষ করতে গেলে স্নেহেরও প্রয়োজন হয়। শোনো না বাবা, তোমার জল ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি নাইতে যাও। যাব, আর একটু পরে যাই, বেলা তো তেমন হয়নি। না বাবা, তুমি স্নান করে এসো, ততক্ষণ পরেশবাবু ঘর থেকে চলে যাওয়ার পর হারানবাবুর মুখোমুখি একটা চেয়ারে শক্ত হয়ে বসল ললিতা। এক দৃষ্টিতে হারানবাবুর মুখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে সে বলতে লাগল, আচ্ছা, আপনি নিজেকে কি ভাবেন বলুন তো? যাকে যা মনে হয় আপনি বলতে পারেন, তাই না? সে অধিকার আপনার আছে, তাই তো? আচ্ছা, আপনি কি ব্রাহ্ম সমাজের হেডমাস্টার? আমি আমি আমাদের ব্যাপারে বাবার কি কর্তব্য, বাবার চেয়ে আপনি তা ভালো বোঝেন, তাই না? সুচরিতা, তোমার সামনে ললিতা আমাকে অপমান করবে? ভুল বলছেন হারানবাবু। ললিতা আপনাকে অপমান করেনি, সেটা ওর উদ্দেশ্যও নয়। ললিতা শুধু বলতে চায় যে বাবাকে আপনি সম্মান করে চলবেন। ললিতাকে সুচরিতা চিনত। অন্যদিন হলে ললিতার এই মূর্তি দেখলে সে মনে মনে উদ্বিগ্ন হয়ে উঠত। নিজেকে বরাবরই সামলে রাখে সে, কিন্তু এই কদিনের আঘাত আর যন্ত্রণায় সে নিজেও যেন আরও নিজেকে গুটিয়ে নিয়েছে। তার নিজের নীরবতার বোঝাটা দুর্বিষহ হয়ে উঠেছে। তাই ললিতার কথাগুলোর মধ্যে দিয়ে তার নিজের যন্ত্রণাটাও যেন মুক্তিলাভের পথ খুঁজে পেল। হারানবাবুর সম্মান যে এ বাড়িতে আস্তে আস্তে নষ্ট হচ্ছে, সেটা হারান নিজেও ভালোই বোঝে। আর তত বেশি করে এখানে নিজের আসনটা দখল করার জন্য মরিয়া হয়ে উঠছে সে। হারানবাবু ভুলে গেছে যে জীর্ণ আশ্রয়কে জোর করে আঁকড়ে ধরলে তা আরও বেশি করে ভেঙে যায়। আর একটাও কথা না বলে গম্ভীর মুখে সে সেখানেই বসে রইল। ললিতা উঠে গিয়ে সুচরিতার পাশে বসে নিচু গলায় কি সব আলোচনা শুরু করে দিল। পরেশবাবু স্নান করে ফিরে আসা মাত্র সতীশ তার দুই দিদিকে টেনে নিয়ে গেল। এদিকে হারানবাবু তখন আর অন্য কোনো প্রসঙ্গ না টেনে একেবারে সোজাসুজি তার আসল কথা পারল। বলছিলাম কি, সুচরিতার সম্বন্ধে সেই যে প্রস্তাবটা ছিল, আমি আর দেরি করতে চাই না। আমার ইচ্ছে আসছে রবিবারই সেই কাজটা মিটে যায়। দেখুন, আমার তো তাতে কোনো আপত্তি নেই, তবে কিনা সুচরিতার মত হলেই হলো। তার মত তো আগেই নেওয়া হয়েছে। হ্যাঁ, তা ঠিক। আচ্ছা বেশ, তবে সেই কথাই রইল। সেদিন ললিতার কাছ থেকে ফেরার পর থেকে বিনয়ের মনটা কেমন চুপ করে গেছে।
তার বারবার মনে হতে লাগলো যে ললিতা বোধহয় অপমানিত হয়েছে। ললিতার প্রতি বিনয়ের মনের ভাব যে কি, এতদিন তা বিনয়ের কাছে স্পষ্ট ছিল না, কিন্তু আজ আর তা গোপন নেই। এখন মনের এই নতুন আলোড়নটা নিয়ে যে ঠিক কি করতে হবে তাও বুঝতে পারল না বিনয়। তার কেবলই মনে হতে লাগলো যে ললিতার কাছে সে নিশ্চয়ই ধরা পড়ে গেছে, আর তাই বোধহয় তার উপর রাগ করেছে ললিতা। এ কথা কল্পনা করে সে যেন একেবারে মাটির সঙ্গে মিশে যেতে লাগলো। কিছুতেই আর পরেশবাবুর বাড়িতে যেতে পারল না। পরদিন ভোরবেলায় আনন্দময়ীর কাছে এসে হাজির হলো বিনয়। আমি কিছুদিন তোমার এখানেই থাকবো মা। গোরার বিচ্ছেদ শোকে সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ তো আনন্দময়ীর ছিল না। তাই বিনয়ের মনের কথা বুঝতে পেরে আনন্দময়ীর দু চোখ জলে ভরে এল, কিন্তু কোনো কথা না বলে তিনি সস্নেহে একবার বিনয়ের গায়ে হাত বুলিয়ে দিলেন। আমার কি ইচ্ছে করে জানো মা, এই সমস্ত বিদ্যে বুদ্ধি বিধাতাকে ফিরিয়ে দিয়ে শিশু হয়ে তোমার কোলে বসে থাকি। সংসারে তুমি ছাড়া আমার আর কেউ যেন না থাকে। পাগল ছেলে একটা। হ্যাঁ রে বিনু, হ্যাঁ পরেশবাবুদের বাড়ির সব খবর ভালো তো? হ্যাঁ মা, তারা সকলেই ভালো আছেন। বেশ। জানিস, পরেশবাবুর মেয়েদের সঙ্গে আলাপ করতে না বড় ইচ্ছে করে। তাই? প্রথমে তো গোরা তাদের বড় একটা পছন্দ করতো না, কিন্তু সেই ছেলেকে যখন বশ করতে পেরেছেন তখন তারা যে একেবারেই সামান্য লোক নন। কি বল বিনু? আরে পরেশবাবুর মেয়েদের সঙ্গে তোমার আলাপ করে দেওয়ার ইচ্ছে তো আমারও অনেকবার হয়েছে মা। পাছে গোরা কিছু মনে করে তাই আমি কোনো কথা বলিনি। তা বড় মেয়েটির নাম কি? সুচরিতা। জানো মা, কথা বলতে বলতে ললিতার প্রসঙ্গ তুললেন আনন্দময়ী। তার প্রশ্নবাণের সামনে আরো সংকুচিত হয়ে পড়ল বিনয়। কোনো মতে সংক্ষেপে সে প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা করল সে, কিন্তু আনন্দময়ী নাছোড়। মনে মনে হেসে বললেন, শুনেছি ললিতার নাকি খুব বুদ্ধি। কার কাছে শুনলে তুমি? কেন, তোমার কাছেই তো শুনেছি। এমন একটা সময় ছিল যখন ললিতার সম্পর্কে বিনয়ের মনে কোনো সংকোচ ছিল না। সেই মোহমুক্ত অবস্থায় আনন্দময়ীর সঙ্গে ললিতাকে নিয়ে সে কত আলোচনা করেছে, কিন্তু এখন সেই প্রসঙ্গটা পাশ কাটাতে পারলেই বিনয় যেন বাঁচে। কিন্তু আনন্দময়ী সুনিপুণ মাঝির মতো সমস্ত বাধা বাঁচিয়ে ললিতার কথা এমন করে চালাতে লাগলেন যে আর কিছুই লুকিয়ে রাখতে পারল না বিনয়। আনন্দময়ীর সংসারে তিনি ছাড়া আরেকজন যে মহিলা আছেন তিনি মহিমের স্ত্রী লক্ষ্মীমণি। বাইরের লোকে মহিমকে যতই শক্ত সমর্থ মানুষ বলে জানুক না কেন, তার স্ত্রী লক্ষ্মীমণির নিজের জগতে স্বামী হিসেবে কিন্তু মহিমের কোনো হুকুম চলে না। তার মেয়ে শশীমুখীর সঙ্গে বিনয়ের বিয়ে নিয়ে উদ্যোগটা লক্ষ্মীমণিরই বেশি সবচেয়ে। তাই ছুটির দিনেও মহিমের দিবানিদ্রা ছুটিয়ে তাকে বিনয়ের কাছে পাঠিয়েছে সে। বিনয় তখন আনন্দময়ীর কাছে বসে বঙ্কিমের বঙ্গদর্শন পড়ে শোনাচ্ছিল। সেখানে মহিম এসে একথা সে কথার ছুতো করে শেষে বলে বসল, আচ্ছা বিনয়, তুমি যে বলেছিলে অঘ্রাণ মাসে তোমাদের বংশে বিয়ে নিষেধ আছে, সেটা কিন্তু কোনো কাজের কথা নয়। একে তো পাঁচিপুঁথিতে এত নিষেধ, তার উপরে যদি ঘরের শাস্ত্র বানাতে থাকো তাহলে বংশরক্ষা হবে কি করে? শশীমুখীকে এতটুকু থেকে বিনয় দেখে আসছে, তাই ওকে বিয়ে করার কথাটা মন থেকে মানতে পারছে না। সেই জন্যই অঘ্রাণ মাসে ছুতো করে বসে আছে। ও, তা সে কথাটা তো গোড়াতে বললেই হতো। নিজের মন বুঝতেও যে সময় লাগে। দেখো মহিম, পাত্রের তো অভাব নেই। গোরা ফিরে আসুক, সে তো অনেক ভালো ছেলেকে জানে, সে একটা ঠিক করে দিতে পারবে। তা পারবে, কিন্তু মা, তুমি যদি বিনয়ের মন ভাঙিয়ে না দিতে তাহলে ও কোনো আপত্তি করত না মা, তো কিছু সত্য কথাই বলছি মহিম, আমি ওকে উৎসাহ দিতেও পারিনি। বিনয় ছেলে মানুষ, ও হয়তো না বুঝে একটা কাজ করে ফেলতো, কিন্তু তার ফল ভালো হতো না। বিনয়কে আড়াল করে মহিমের রাগটা
নিজের ওপর নিয়ে নিলেন আনন্দময়ী। এ কথাটা বুঝতে পেরে লজ্জায় মাথা নিচু করে রইল বিনয়। মহিম চলে গেলে পর বিনয়ের দিকে তাকিয়ে আনন্দময়ী একটা কি বলতে যাচ্ছিলেন, এমন সময় বাড়ির বেহারা এসে খবর দিল, মাই লোগ আয়া। আমি দেখছি মা। নমস্কার বিনয়বাবু, ভালো আছেন? হ্যাঁ, মানে আমি, আপনারা মা এরা আমরা পরেশবাবুর বাড়ি থেকে আসছি। এসো মা, এসো এসো, আমাকে সে পরিচয় আর দিতে হবে না। এসো এসো, কাছে এসে বসো, দেখিনি, বসো। তোমাদের দেখিনি মা, কিন্তু তোমাদের আমি নিজের ঘরের মেয়ে বলেই জানি। আপনিও বসুন না বিনয়বাবু, অনেক দিন আমাদের ওখানে যাননি যে। ঘন ঘন বিরক্ত করলে পাছে আপনাদের স্নেহ হারাই, সেই ভয়ে। স্নেহ যে ঘন ঘন বিরক্তির অপেক্ষা রাখে সে আপনি জানেন না বুঝি? তাও খুব জানে মা। কি বলবো তোমাদের, সমস্ত দিন ওর ফরমাসে আর আবদারে আমার যদি একটু অবসর থাকে। ঈশ্বর তোমাকে যথেষ্ট ধৈর্য দিয়েছেন মা, আমাকে দিয়ে তারই পরীক্ষা করিয়ে নিচ্ছেন। শুনছিস ভাই ললিতা, আমাদের পরীক্ষাটা বুঝি শেষ হয়ে গেল, বোধহয় পাশ করতে পারিনি। এবার আমাদের বিনু নিজের ধৈর্যের পরীক্ষা করছে। তোমাদের যে ও কি চোখে দেখে সে তো তোমরা জানো না মা। সন্ধেবেলায় তোমাদের কথা ছাড়া কথাই নেই, আর পরেশবাবুর কথা উঠলে তো সে একেবারে গলে যায়। ও মা, তাই নাকি? বিনয়বাবু যে আমাদের নিজের লোক বলে জানেন তাতে আমাদের কোনো সন্দেহই নেই, কিন্তু আমাদের গুণের চেয়ে ওর নিজের আপন করে নেওয়ার ক্ষমতা অনেক বেশি। তাহলে আর বলছি কি মা, বিনুর মুখে তো তোমাদের প্রশংসা সর্বক্ষণ। ও কি বিনু, উঠে পড়ছিস কেন বাবা? এতে তো কোনো মিথ্যে নেই। আমি বরং একটু বাইরে থেকে ঘুরে আসি। ও বিনয়বাবু, হ্যাঁ। বাবা এসেছেন, বাইরে কৃষ্ণদয়াল বাবুর সঙ্গে কথা বলছেন। ও, আমি তবে সেদিকেই যাই। পরেশবাবু এসেছেন শুনে বিনয় তাড়াতাড়ি চলে গেল। সেই সুযোগে গোরা আর বিনয়ের অসামান্য বন্ধুত্ব, দুজনের প্রতি তার অকৃত্রিম পুত্রস্নেহ নিয়ে আলোচনা করতে করতে তাকে লেখা গোরার সেই চিঠিখানা বার করলেন আনন্দময়ী। সুচরিতা আর ললিতা যেন বুভুক্ষ হৃদয়ে তার কথা শুনে চলেছে। শ্রোতা দুজন যে উদাসীন নয় তা বুঝতে তাঁরও বাকি ছিল না। চিঠিটা পড়ার জন্য সুচরিতার হাতে দিলেন তিনি। দেখো সেই চিঠির ভাষা, ভাব আর উদারতা দেখে কারো মুখেই আর ভাষা জোগাল না। আনন্দময়ী তার চোখের প্রান্ত আঁচল দিয়ে মুছলেন। তার সঙ্গে আনন্দ আর গৌরব মিশেছিল। ললিতা আশ্চর্য হয়ে আনন্দময়ীর মুখের দিকে তাকিয়ে রইল। ব্রাহ্ম পরিবারের সংস্কার ললিতার মনে খুব দৃঢ় ছিল। যে মেয়েরা আধুনিক প্রথায় শিক্ষা পায়নি, যাদেরকে সে হিঁদু বাড়ির মেয়ে বলে জানত, তাদের প্রতি ললিতার শ্রদ্ধা ছিল না। আজ আনন্দময়ীর কথা শুনে তাকে দেখে সে বিস্মিত হয়ে গেল। ললিতা আনন্দময়ীকে বলল, গৌরবাবু যে এত শক্তি কোথা থেকে পেয়েছেন তা আপনাকে দেখে আজ বুঝতে পারলুম। না মা, এখনো ঠিক করে বোঝনি। গোরা যদি আমার সাধারণ ছেলের মতন হতো তাহলে আমি এত শক্তি কোথা থেকে পেতাম, আর কি করেই বা এত দুঃখ সইতে পারতাম। ললিতার মনটা আজ সকাল থেকেই বেশ উচাটন হয়েছিল। কদিন সকালবেলা উঠেই তার মনে হয়েছে আজই হয়তো বিনয়বাবু আসবেন, কিন্তু দিনের শেষে আশাভঙ্গ হলেও আবার পরদিন নতুন করে আশায় বেঁধেছে সে নিজেকে। বুক ফেটে কান্না আসে তার, সঙ্গে সঙ্গে রাগও হয়। বাবা আর সুচি দিদিকে রাজি করিয়ে ললিতা এ বাড়িতে এসেছে বটে, কিন্তু বিনয়ের দিকে সে ফিরেও তাকায়নি। নমস্কারের বিনিময়ে এমনকি প্রতি নমস্কারও জানায়নি। ললিতার এই আচরণে আরো সংকুচিত হয়ে উঠেছে বিনয়। সে যে তাকে ভালোবাসতে পারে সেই ব্যাপারটাই তার অসম্ভব বলে বোধ হয়েছে। ললিতার মনের কথাটা তার কাছে ধরা পড়েছে বলেই হয়তো অবজ্ঞা করছে ললিতা। তার মনে হয়েছে এটা আসলে প্রত্যাখ্যান।
আনন্দময়ীর যে বারান্দায় বসে কথা বলছিল তারা, তার দরজার সামনে সসংকোচে এসে দাঁড়ালো বিনয়। মা, পরেশবাবু এখন বাড়ি যেতে চাইছেন, এদের সকলকে খবর দিতে বললেন। ওমা, সে আবার হয় নাকি? একটু একটু মিষ্টি মুখ না করে বুঝে যেতে পারেন। আর বেশি দেরি হবে না। তুমি তুমি এখানে একটু বসো বিনয়, একবার দেখে আসি। আহা, বাইরে দাঁড়িয়ে রইলে কেন? ঘরের মধ্যে এসো, বসো বসো। বিনয়বাবু, আপনার বন্ধু সতীশকে আপনি একেবারে ত্যাগ করেছেন কিনা সেটা জানবার জন্যে আজ সকালে আপনার বাড়িতে সে গিয়েছিল যে। সতীশ গিয়েছিল নাকি? আমি তো বাড়িতে ছিলাম না। সে তো বুঝলুম। আচ্ছা বিনয়বাবু, আপনি কি হঠাৎ আমাদের ভয়ঙ্কর কিছু ভেবে বসলেন নাকি? দিদি, পৃথিবীতে যারা মুখ ফুটে নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টে আসামি হয়। তুমি নিজে কত দূরে চলে গিয়েছো, এখন অন্যকে দূর বলে মনে করছো? কথা বলতে বলতে বিনয়ের মনের সমস্ত বাধা জড়তা কেটে গেল। ললিতার সামান্য একটা কথাতেই বিনয়ের মনে অপরিসীম আনন্দের বাতাস বয়ে গেল। বিনয় আজ প্রথমবার সুচরিতাকে দিদি বলল। প্রথম পরিচয় থেকেই বিনয়ের প্রতি সুচরিতার মনে যে ভাব জন্মেছিল, এই দিদি সম্বোধন মাত্রেই তা যেন একটি স্নেহপূর্ণ বিশেষ আকার ধারণ করল। পরেশবাবু তার মেয়েদের নিয়ে যখন বিদায় নিয়ে গেলেন, তখন দিন প্রায় শেষ হয়ে গেছে। বিনয়ের আনন্দ আজ আর ধরে না। মা, আজ তোমাকে কোনো কাজ করতে দেব না, চলো ওপরের ঘরে চলো। আনন্দময়ীকে ওপরের ঘরে নিয়ে গিয়ে মেঝের ওপরে নিজের হাতে মাদুর পেতে তাকে বসালো। তারপর আনন্দময়ী বিনয়কে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে বিনু, কি তোর কথাটা কি বলতো? আমার কোনো কথা নেই, তুমি বলো। বেশ, এই জন্যে বুঝি তুই আমায় ডেকে আনলি? আমি ভাবলাম বুঝি কোনো কথা আছে। না ডেকে আনলে এমন সূর্যাস্ত দেখতে পেতে না যে। মেয়ে দুটো বড় লক্ষ্মী। সুচরিতার সঙ্গে যদি গোরার বিয়ে হয় বিনু, তবে বড় খুশি হব রে। আরে মা, আমি এই কথাটা অনেকবার ভেবেছি, ঠিক গোরার উপযুক্ত সঙ্গিনী। কিন্তু কিন্তু হবে কি? কেন হবে না? আমার মনে হয় গোরা সুচরিতাকে পছন্দ করে না তা কিন্তু নয়। কিন্তু সুচরিতা কি হিন্দু ঘরে বিয়ে করবে? আচ্ছা মা, গোরা কি ব্রাহ্মণ ঘরে বিয়ে করতে পারে না? তোমার কি তাতে মত নেই? আছে আছে, আমার খুব মত আছে। আছে? আছে বই কি বিনু, মানুষের সঙ্গে মানুষের মনের মিল নেই তো বিয়ে। সে সময় কোন মন্তরটা পড়া হলো তা নিয়ে কি আসে যায় বাবা, যেমন করেই হোক ভগবানের নাম নিলেই হলো। মা, তোমার মুখে যখন এইসব কথা শুনি, আমি না শুধু অবাক হয়ে ভাবি, এমন ঔদার্য তুমি পেলে কোথা থেকে? গোরার কাছ থেকে পেয়েছি। গোরা? সে তো এর উল্টো কথা বলে। বললে কি হবে, আমার যা কিছু শিক্ষা সব গোরার থেকেই হয়েছে। মানুষ বস্তুটি যে কত সত্য, আর মানুষ যা নিয়ে দলাদলি করে ঝগড়া করে মরে তা যে কত মিথ্যে, সে কথা ভগবান গোরাকে যেদিন দিলেন সেদিনই আমাকে বুঝিয়ে দিয়েছেন। ঠিক যেন গোরা কথা বলছে। তোমার আর ওর দুজনের কথাই হুবহু এক মা। মিনু, মানুষের হৃদয়ে তো কোনো জাত নেই রে, সেখানেই ভগবান সকলকে মেলান এবং নিজে এসেও মেলেন। তাকে ঠেলে দিয়ে মন্তর আর মতের উপরেই মেলাবার ভার দিলে কি চলে? মা, তোমার কথা আমার মনটাকে ভরিয়ে দেয়। আমার দিনটা আজ সার্থক মা। সুচরিতার মাসে হরিমোহিনী 8 বছর বয়সে বিয়ে করে সেই যে শ্বশুরবাড়ি গিয়েছিলেন, তারপর 34 বছরেও তার আর বাপের বাড়ি আসা হয়নি। তাই সুচরিতাদের সঙ্গেও তার আলাপ ছিল না। দুর্ভাগ্যের কবলে পড়ে স্বামী সন্তান অকালেই মারা যায় তার। শ্বশুরবাড়ির সম্পত্তিও তার দেওররা ছল করে কেড়ে নিয়ে তাকে কাশিবাসী করে দেয়।
সেখানেই এক ভদ্রলোকের কাছে সুচরিতাদের খবর পেয়ে তিনি পরেশবাবুর বাড়িতে এসে ওঠেন। বরদা সুন্দরীর অনুপস্থিতিতে পরেশবাবু হরিমোহিনীকে আশ্রয় দিয়েছিলেন। ছাদের ওপরের নিভৃত ঘরে তাকে স্থান দিয়ে যাতে তার আচার রক্ষা করে চলার কোনো বিঘ্ন না ঘটে তার সমস্ত বন্দোবস্ত তিনি করে দিয়েছিলেন। কিন্তু বাড়ি ফিরে এই উপদ্রব দেখে বরদা সুন্দরীর মেজাজ একেবারে সপ্তমে ওঠে, আর সে কথা তিনি পরেশবাবুকে বেশ তীক্ষ্ণ স্বরে জানালেন। কেমন কথা বলো দেখি, এই যে তুমি তো আমাদের সকলকেই সহ্য করে নিচ্ছ, আর ওই একটি বিধবা অনাথ। বরদা সুন্দরী জানতেন সাংসারিক কাণ্ডজ্ঞান পরেশবাবুর বিন্দুমাত্র নেই। উপরন্তু সুচরিতার সঙ্গে তার মাসির সম্পর্ক গভীর হয়ে উঠলে তাতেও তিনি আরও রেগে গেলেন। সমাজের সকলের কাছেই হরিমোহিনীর ব্যাপারে তিনি নানান সমালোচনা জুড়ে দিলেন। হরিমোহিনীর হিন্দুয়ানি, তাঁর ঠাকুর পুজো নিয়ে তাঁর আক্ষেপ অভিযোগের শেষ রইল না। শুধু লোকের কাছে অভিযোগ নয়, সমস্ত রকমভাবে হরিমোহিনীর অসুবিধা ঘটাতেও লাগলেন। কিন্তু কৃচ্ছ সাধনের চূড়ান্ত সীমায় উঠবেন বলেই হরিমোহিনী যেন পণ করেছিলেন। কোনো অসুবিধাই হরিমোহিনীকে পরাস্ত করতে পারল না। জলের অসুবিধা হচ্ছে দেখে তিনি রান্না করাই একেবারে ছেড়ে দিলেন। তার ঠাকুরের কাছে নিবেদন করে প্রসাদ স্বরূপ দুধ এবং ফল খেয়েই কাটাতে লাগলেন। সুচরিতা অত্যন্ত কষ্ট পেয়ে মাসিকে বলল, মাসি, আমি যদি অন্য জাতের হাতের জল বা খাবার না খাই, তাহলে তুমি আমাকে তোমার কাজ করতে দেবে? কেন মা? পরেশবাবু তোমার গুরু, তোমার বাপের মতো। তিনি তোমাকে যে ধর্ম মানতে শিখিয়েছেন সেই ধর্মই মানো, সেই মতেই তুমি চলো মা। আমার জন্যে তোমাকে আর অন্য পথে যেতে হবে না। আমি তোমাকে কাছে পেয়েছি, প্রতিদিন দেখতে পাই, এই আমার আনন্দ। কিন্তু তুমি যে খাওয়া ছেড়ে দিচ্ছ, তোমার রান্নার জল আমি নিজে তুলে দেবো। এ আমার বরং ভালোই হয়েছে, এতে আমার কোনো কষ্ট নেই, আমার আনন্দই হয়। বরদা সুন্দরীর উপদ্রব হরিমোহিনী সহ্য করে নিলেও সুচরিতা কিন্তু তাতে জর্জরিত হতে লাগল। আর এর ফলে সুচরিতা সম্পূর্ণরূপে মাসির কাছে এসেই পড়ল। বরদা সুন্দরী তাঁর আর কোনো মেয়েকে এদিকে ঘেঁষতে না দিলেও ললিতাকে কিন্তু আটকাতে পারলেন না। তাকে নিষেধ করার শক্তিও অবশ্য বরদা সুন্দরীর ছিল না। সুচরিতার এই হিন্দুয়ানি নিয়ে ব্রাহ্মদের মধ্যেও কিন্তু কানাকানি শুরু হলো, এবং তা ক্রমশ হারানবাবুর কানে এসেও উঠল। পরেশবাবুর সামনেই একদিন এই বিষয়ে সে সুচরিতাকে প্রশ্ন করল। শুনলুম তুমি নাকি আজকাল ঠাকুরের প্রসাদ খেতে আরম্ভ করেছ? সুচরিতার মুখ লাল হয়ে উঠলেও সে যেন কথাটা শুনতেই পায়নি, এমন ভাব করে টেবিলের ওপরের দোয়াত দানিতে কলমগুলো গুছিয়ে রাখতে লাগল। পরেশবাবু একবার করুণ চোখে সুচরিতার মুখের দিকে তাকিয়ে তারপর হারানবাবুকে বললেন, মানে পানুবাবু, দেখুন, আমরা যা কিছু খাই সবই তো ঠাকুরের প্রসাদ। কিন্তু সুচরিতা যে আমাদের ঠাকুরকে পরিত্যাগ করতে উঠে পড়ে লেগেছেন। না না, তর্কের খাতিরে আপনার এই কথাটা না হয় মেনে নিলাম, কিন্তু দেখুন, তা নিয়ে চেঁচামেচি জুড়ে দিলেই কি তার কোনো প্রতিকার হবে? কি বলছেন আপনি? যে মানুষটা স্রোতে ভেসে যাচ্ছে তাকে কি ডাঙায় তোলবার চেষ্টা করার দরকার নেই? সকলে মিলে যদি তার মাথায় ঢেলা ছুঁড়ে মারে, তাকে কি ডাঙায় তোলা বলা যায় পানুবাবু? দেখুন দেখুন, আপনি নিশ্চিন্ত থাকুন। সুচরিতাকে সেই জন্ম থেকে দেখছি তো, ও যদি জলে পড়তো তাহলে সকলের আগে আমি জানতে পারতাম। তার মানে উনি যে সকলের ছোঁয়াও খান না, সে কথা কি মিথ্যে? এ কথাটা বাবা জানেন। উনি তো আমার এই আচরণ সহ্য করে নিয়েছেন। আপনাদের ভালো না লাগলে যত খুশি আমার নিন্দে করুন, কিন্তু বাবাকে বিরক্ত করছেন কেন? বিরক্ত করছি? হ্যাঁ, ঠিক তাই। বাবা যে আপনাদের সুচরিতাও আজকাল কথা বলতে শিখেছে দেখে হারানবাবু আশ্চর্য হয়ে গেল। আর সুচরিতা যে বাড়ির পক্ষে ক্রমশ ভার হয়ে দাঁড়াচ্ছে
বরদা সুন্দরীর বুঝতেও তা বাকি রইল না। তাই তাকে সরিয়ে দিতেই সুচরিতার বিয়ের জন্য পরেশবাবুর কাছে ভয়ানক পীড়াপিড়ি শুরু করলেন বরদা সুন্দরীও। সুচরিতার বিষয়টা একটু ভেবে দেখেছ? ঠিক কি ভাবার কথা বলছো বলো দেখি। এই পরিবারের পক্ষে সুচরিতা ক্রমশ গুরুভার হয়ে দাঁড়াচ্ছে, আর তার দায়িত্ব বয়ে বেড়ানোর কোনো দরকার আছে বলে তো মনে হয় না। কি আশ্চর্য, সুচরিতা আমাদের মেয়ে, এটা তারও বাড়ি, এই পরিবারের অংশ। সে এখানে থাকবে না তো কোথায় থাকবে? কেন? তার বিয়ে দিয়ে দাও। আর তা যদি না করো তাহলে আমিও মেয়েদের নিয়ে এখান থেকে চলে যাব, কারণ ওর সঙ্গে থাকলে বাকিরাও নষ্ট হয়ে যাবে, আহা, এবং এর জন্যে পরে তোমাকে অনুতাপ করতে হবে। এই দেখো, তুমি না সত্যি, আরে বাবা, এখনো এত ভয় পাওয়ার মতো কিছু হয়নি। দেখো, তুমি নিশ্চিন্ত হয়ে থাকতে পারো, কিন্তু আমি পারি না। ললিতাকে দেখেছ? আগেও কিন্তু এরকম ছিল না। সেদিন যে ব্যাপারটা বাঁধিয়ে বসলো, যার জন্যে আমি একেবারে লজ্জায় মরে যাচ্ছি। তুমি কি মনে করো তার মধ্যে সুচরিতার কোনো হাত ছিল না? তা আমি জানি না, তবে ললিতা যদি সত্যি সুচরিতার কথা শোনে তাহলে তার খারাপ কিছু হবে না। তুমি নিজের মেয়ের চেয়ে সুচরিতাকে বরাবরই বেশি ভালোবাসো, তা নিয়ে আমি কিন্তু কোনোদিন তোমাকে কোনো কথা বলিনি। কিন্তু এ ব্যাপারটা আর চলবে না, সে কথা আমি স্পষ্ট করে বলে রাখছি। হ্যাঁ, আসলে কি জানো, ওই পানুবাবুর প্রতি সুচরিতার মনের ভাব যে ঠিক কি, সেটা আমি এখনো স্পষ্ট করে বুঝতে পারিনি। সুচরিতার মন বুঝতে পারোনি তো? এতদিন পরে স্বীকার করলে তাহলে যে ওই মেয়েটিকে বোঝা বড় সহজ নয়। ও বাইরে একরকম আর ভিতরে আরেক রকম। না না না, তা নিয়ে আপাতত দুশ্চিন্তার কোনো কারণ দেখি না। এই তো সুচরিতার সঙ্গে কথা বললেই সব জানা যাবে। হারানবাবুকে ডেকে পাঠালেন বরদা সুন্দরী। সেদিন কাগজে ব্রাহ্ম সমাজের বর্তমান দুর্গতি নিয়ে আলোচনা ছিল। তার মধ্যে নাম না করেই পরেশবাবুর পরিবারের প্রতিও যথেষ্ট আক্রমণ শানানো হয়েছে। সেই আক্রমণের বিষয় যে কে আর এই সমালোচনা যে কার লেখা, তাও অনুমান করতে কষ্ট হওয়ার কথা নয়। কাগজখানায় কোনো মতে চোখ বুলিয়েই সুচরিতা সেটা কুটি কুটি করে ছিঁড়ছিল। এমন সময় হারানবাবু ঘরে ঢুকে সুচরিতার পাশে একটা চেয়ার টেনে বসল। সুচরিতা, সুচরিতা একবারও মুখ তুলে তাকালো না। আমার কথা একটু মন দিতে হবে। সে কাগজ ছিঁড়তেই লাগলো। নখে ছেঁড়া যখন সম্ভব হলো না, তখন ব্যাগ থেকে একটা কাঁচি বের করে কাঁচিটা দিয়ে কাটতে লাগলো। আর ঠিক সেই সময় ললিতা সেই ঘরে এসে ঢুকলো। দিদি ললিতা, সুচরিতার সঙ্গে আমার একটু কথা আছে। আচ্ছা। কিন্তু হারানবাবুর কথা তার কানে যেতেই সে ঘর থেকে চলে যাওয়ার উপক্রম করতেই সুচরিতা তার আঁচল চেপে ধরল। তোমার সঙ্গে পানুবাবুর যে কথা আছে। সুচরিতা তাদের কোনো কথার কোনো উত্তর না দিয়ে ললিতার আঁচল চেপেই রইল। ললিতা সুচরিতার আসনের এক পাশে বসে পড়ল। আচ্ছা। হারানবাবু দমবার পাত্র নয়, সে কোনো ভূমিকা না করে একেবারে কথাটা পেড়ে বসল। আমাদের বিয়ের আর দেরি হওয়া উচিত বলে মনে করি না। পরেশবাবুকে জানিয়েছিলাম, তিনি বললেন তোমার সম্মতি পেলেই আর কোনো বাধা থাকবে না নাকি। তা আমি ঠিক করেছি আগামী রবিবারের পরের রবিবারই। ওই না 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 মানে কি? তুমি আরো দেরি করতে চাও? না, তবে বিয়েতে আমার মত নেই। মত নেই তার মানে? পানুবাবু, আপনি আজ বাংলা ভাষা ভুলে গেলেন নাকি? মাতৃভাষা ভুলে গেছি এ কথা স্বীকার করা সহজ, কিন্তু যে মানুষের কথায় বরাবর শ্রদ্ধা করে এসেছি তাকে যে ভুল বুঝেছি, এই কথাটা স্বীকার করা সত্যিই সহজ নয়। মানুষকে বুঝতে সময় লাগে। আপনার সম্বন্ধেও হয়তো সে কথাটাই খাটে। প্রথম থেকে আজ পর্যন্ত আমার কথার বা মতের বা ব্যবহারের কোনো ব্যত্যয় ঘটেনি। আমাকে ভুল বোঝার কোনো সুযোগ আমি দিইনি। সুচরিতাই বলুন না, আমি ঠিক বলছি কিনা? আপনি কেন শুধু শুধু? আপনি ঠিক বলেছেন, আপনাকে আমি কোনো দোষ দিতে চাই না। দোষ যদি না দেবে তবে আমার প্রতি অন্যায় বা করবে কেন?
যদি একে অন্যায় বলেন তবে আমি অন্যায়ই করব, কিন্তু দিদি ঘরে আছেন? আসুন বিনয়বাবু, আসুন। ভুল করছেন দিদি, বিনয়বাবু আসেননি, আমি বিনয় মাত্র। আমাকে সমাদর করে লজ্জা দেবেন না। অনেকদিন আসেনি বলে বুঝি রাগ করেছেন? রাগ করবারই কথা বটে, কিন্তু আজ আপনি একটু অসময়ে এসেছেন। সুচরিতার সঙ্গে আমার একটা বিশেষ কথা হচ্ছিল আর কি। আরে আরে ওই দেখুন, আমি কখন এলে যে অসময়ে আসা হয় না, আজ অবধি তা বুঝেই উঠতে পারলাম না। এই জন্যই আসতে সাহস পাই না। আচ্ছা এখন তবে যাই। না বিনয়বাবু, যাবেন না, আমাদের সব কথা শেষ হয়ে গেছে, আপনি বসুন। বসবো? আচ্ছা বেশ, আমাকে বসতে বললে আমি বসবই, আমার স্বভাবটাই এমন। দিদি তবে একটা কথা বলে রাখি, আমাকে বসার কথা কিন্তু বুঝে শুনে বলবেন, নইলে বিপদে পড়বেন। হারানবাবু কোনো কথা না বলে স্তব্ধ হয়ে রইল। দরজার বাইরে থেকে বিনয়ের কণ্ঠস্বর শুনেই ললিতার বুকের ভেতরের সমস্ত রক্ত যেন চলকে উঠেছিল। বহু কষ্টে নিজের স্বাভাবিক ভাবটা বজায় রাখার চেষ্টা করেও পেরে উঠল না ললিতা। বিনয়ও যা কিছু কথাবার্তা সুচরিতার সঙ্গেই বলতে লাগলো, কারণ ললিতার সঙ্গে কোনো প্রসঙ্গ শুরু করাটা তার মতো বাকপটু লোকের কাছেও আজ শক্ত হয়ে উঠল। কিন্তু ললিতার মতো প্রগল্ভ মেয়ের এই আচমকা লজ্জা পাওয়াটা হারানবাবুর চোখ এড়ালো না। পরেশবাবুর পরিবার যে কতটা কদাচার শুরু করেছে সে কথা ভেবে রাগে জ্বলতে লাগলো সে, এবং পরেশবাবুকে যেন একদিন এজন্য ভীষণ অনুতাপ করতে হয় এই কামনা অভিশাপের মতো নিজের মনের মধ্যে আউড়ে যেতে লাগলো। অনেকক্ষণ এইভাবে চলার পর স্পষ্ট বোঝা গেল যে হারানবাবু উঠবে না। তখন সুচরিতা বিনয়কে বলল, মাসির সঙ্গে অনেকদিন আপনার দেখা হয়নি, তাই তিনি আপনার কথা প্রায়ই জিজ্ঞেস করেন। একবার তার সঙ্গে দেখা করতে যাবেন না? আরে মাসির কথা আমি ভুলিনি দিদি, এতটা ভুলো মন আমার নয়। চলুন না এখনই তার কাছে যাই। বেশ, চলুন তবে। বিনয়কে নিয়ে হরিমোহিনীর ঘরের দিকে গেল সুচরিতা। ললিতাও উঠে দাঁড়ালো। হারানবাবু কিন্তু তখনও বসে। তার দিকে তাকিয়ে ললিতা বলল, পানুবাবু, আমার সঙ্গে আপনার বোধহয় বিশেষ কোনো প্রয়োজন নেই। না, তোমার বোধহয় অন্য কোথাও বিশেষ প্রয়োজন আছে, তুমি যেতে পারো। না, আসলে বিনয়বাবু আজ অনেক দিন পরে এসেছেন, তার সঙ্গে গল্প করতে যাচ্ছি। ততক্ষণ আপনি নিজের লেখা যদি পড়তে চান তাহলে। না, এই যা, সে কাগজখানা দিদি দেখছি কুটি কুটি করে ফেলেছেন। পরের লেখা যদি সহ্য করতে পারেন তাহলে এই যে এইগুলো দেখতে পারেন। কোণের টেবিল থেকে যত্নে রাখা গোরার লেখাগুলো এনে হারানবাবুর সামনে রেখে দ্রুত পায়ে ঘর থেকে বের হয়ে গেল। অনেকদিন পরে বিনয়কে দেখে হরিমোহিনীও খুব আনন্দ পেয়েছেন। বিনয়কে নিয়ে সে ঘরে ললিতা আর সুচরিতা আর জমাটি আড্ডা শুরু হতেও দেরি হলো না। তাদের সভা খুব জমে উঠল, এমনকি মাঝে মাঝে তাদের হাসির শব্দ নিচের ঘরে হারানবাবুর কানেও এসে বিঁধতে লাগলো। সেও আর একা একা বসে থাকতে পারল না, সমস্ত ঘটনা বরদা সুন্দরীকে জানানোর জন্য তার কাছে গেল। সুচরিতা তাকে বিয়ে করতে চায় না এ কথা শোনা মাত্র বরদা সুন্দরী বলে উঠলেন, পানুবাবু, আপনি ভালো মানুষই করলে কিন্তু চলবে না। ও তো ওর সম্মতি আগেই জানিয়েছিল। ব্রাহ্ম সমাজ শুদ্ধ সকলেই এই বিয়ের জন্য অপেক্ষা করে আছে। আজ ও মাথা নাড়ল বলেই যে সমস্ত উল্টে যাবে, এ কিন্তু কখনোই হতে পারে না। আপনার দাবি আপনি কিছুতেই ছাড়বেন না, আমি বলে রাখছি। দেখি ও কি করতে পারে। ঠিক বলেছেন, অন প্রিন্সিপাল এ দাবি ছাড়লে চলবে। ওদিকে হরিমোহিনীর সঙ্গে পাকাপাকি আত্মীয়তার আশায় তার কাছে খাবে বলে আবদার করল বিনয়। হরিমোহিনী অত্যন্ত ব্যস্ত হয়ে একটা ছোট থালায় কিছু ভিজানো ছোলা, ছানা, মাখন, একটু চিনি, একটা কলা আর একটা কাঁসার বাটিতে কিছুটা দুধ এনে সযত্নে বিনয়ের সামনে ধরলেন। অসময়ে খিদে পেয়েছে বলে মাসিকে বিপদে ফেলবো মনে করেছিলাম, কিন্তু এখন দেখছি আমি ঠকে গেলাম। হরিমোহিনীর যত্নে বেশ আড়ম্বর করে খেতে বসেছে বিনয়। এমন সময় বরদা সুন্দরী সেখানে এসে হাজির হলেন। খাবার থালার উপরে যতটা সম্ভব নিচু হওয়া যায় ততটাই নত হয়ে তাকে নমস্কার জানালো বিনয়। নমস্কার।
অনেকক্ষণ নিচে ছিলুম। কিন্তু বরদা সুন্দরী কোনো উত্তর না দিয়ে সুচরিতাকে লক্ষ্য করে বললেন, এই যে ইনি এখানে, বাহ, আমি যা ঠাউরে ছিলুম তাই। সভা বসেছে, আমোদ করছেন। এদিকে বেচারা হারানবাবু সকাল থেকে ওর জন্য অপেক্ষা করে বসে রয়েছেন, যেন তিনি ওর বাগানের মালি। ছেলেবেলা থেকে ওদের মানুষ করলুম, কই বাবু, এতদিন তো ওদের মধ্যে এরকম ব্যবহার দেখিনি। কে জানে আজকাল এই সমস্ত শিক্ষা কোথা থেকে পাচ্ছে। নিচে নিচে কেউ বসে আছেন, আমি তো জানতাম না। ছি 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 ছি, বড় অন্যায় হয়ে গেছে তো। মা মা সুচরিতা, যাও মা যাও, শিগগির নিচে যাও। ললিতা, হ্যাঁ, এখানে কি তোমার কোনো কাজ আছে? হ্যাঁ, বিনয়বাবু এসেছেন তাই। বিনয়বাবু যার কাছে এসেছেন তিনি নিজেই তো তার আদর যত্নের ভার নিয়েছেন। তুমি এখন নিচে এসো, কাজ আছে। বিনয়বাবু অনেকদিন পরে এসেছেন, ওর সঙ্গে একটু গল্প করে তারপরে আমি যাচ্ছি। ললিতার কথার স্বরে বরদা সুন্দরী বুঝলেন যে এখানে তার কোনো জোর আর খাটবে না। হরিমোহিনীর সামনেই পাছে তাকে পরাজিত হতে হয়, তাই আর কাউকে কিচ্ছুটি না বলে তিনি তাড়াতাড়ি চলে গেলেন। ললিতা বিনয়ের সঙ্গে গল্প করার উৎসাহ তার মার কাছে প্রকাশ করল বটে, কিন্তু এরপর আর উৎসাহের কোনো লক্ষণ দেখা গেল না। তিনজনেই কেমন একটু কুণ্ঠিত হয়ে রইল এবং অল্পক্ষণ পরেই ললিতা উঠে গিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। এ বাড়িতে হরিমোহিনী যে কী অবস্থায় আছেন বিনয়ের তা বুঝতে আর বাকি থাকল না। ওদিকে নিচে নেমে এসে হারানবাবুর সামনে গিয়ে দাঁড়ালো সুচরিতা। আপনার কি কথা আছে বলুন। বসো। ঠিক আছে, বলুন না। তুমি আমার সঙ্গে অন্যায় করছো সুচরিতা। অন্যায় তো আপনিও করছেন। কেন? আমি তোমাকে যা কথা দিয়েছি এখনো তা। কথা? আমার আগের সেই কথাকে আমি আজ আর স্বীকার করছি না। আমি তখন ভুল করেছিলাম, আমার ভুল ভেঙে গেছে। আপনি কি আমার সেই ভুলটাকে গুরুত্ব দিয়ে আমার উপর জোর করতে চান? তুমি কি ভুল করেছিলে? সে কথা আমাকে কেন জিজ্ঞেস করছেন? আগে মত ছিল, এখন আমার মত নেই। এটাই কি যথেষ্ট নয়? ব্রাহ্ম সমাজের কাছে যে আমাদের জবাবদিহি আছে, সমাজের লোকের কাছে তুমিই বা কি বলবে, আর আমি বা কি বলবো? আমি কোনো কথাই বলবো না। আপনি যদি বলতে ইচ্ছে করেন তবে বলবেন। সুচরিতার বয়স অল্প, ওর বুদ্ধি নেই, ওর মতি অস্থির, যা ইচ্ছে বলবেন, কিন্তু এ ব্যাপারে আমাদের মধ্যে আর কোনো কথা নেই। শেষ কথা হতেই পারে না। পরেশবাবু যদিও, ওই তো পরেশবাবু এসে গেছেন। এই তো পানুবাবু। হ্যাঁ, আমার কথা কি বলছেন? এই দেখো, হা সুচরিতা মা আবার চলে যাচ্ছে কেন? সুচরিতা, যেও না, পরেশবাবুর সামনেই কথাটা হয়ে যাক। কি কথা সুচরিতা? পরেশবাবু, এতদিন পরে আজ সুচরিতা বলছেন যে এই বিয়েতে ওর মত নেই। এত বড় গুরুতর বিষয় নিয়ে কি এতদিন ওর খেলা করা উচিত ছিল? আরে এই যে কদর্য ব্যাপারটা ঘটলো, আপনি কি এর দায় অস্বীকার করতে পারেন? আচ্ছা, শোনো মা, তোমার এখানে থাকার আর দরকার নেই, যাও, তুমি যাও। সুচরিতার মাথায় হাত বুলিয়ে পরেশবাবু স্নিগ্ধ স্বরে এই সামান্য কথাটুকু বলতেই এক মুহূর্তে অশ্রু জলে সুচরিতার দু চোখ ভেসে গেল। তাড়াতাড়ি সে সেখান থেকে চলে গেল। আর পরেশবাবু বরাবরই যেমন শান্ত তেমনই রইলেন। খুব কোমল কণ্ঠে তিনি বললেন, দেখুন পানুবাবু, সুচরিতা যে নিজের মন ভালো করে না বুঝেই বিয়েতে সম্মতি দিয়েছিল, এই কথাটা আমার আগেও মনে হয়েছে। আর সেই জন্যেই আমি সমাজের লোকেদের সামনে আপনাদের সম্বন্ধ পাকা করতে পারিনি। ব্যাপারটা তো উল্টোও হতে পারে। তখন সুচরিতা যা করেছিল বুঝেই করেছিল, এখনই বরং না বুঝে অসম্মতি দিচ্ছে। হ্যাঁ, দুটোই হতে পারে, কিন্তু দেখুন, এমন একটা সন্দেহ নিয়ে তো আর বিয়ে হতে পারে না। আপনি সুচরিতাকে সৎ পরামর্শ দেবেন না? আপনি নিশ্চয়ই জানেন সুচরিতাকে আমি কখনো অসৎ পরামর্শ দিই না। তাই যদি হতো তাহলে সুচরিতা এটা করতে পারতো না। আপনার পরিবারে আজকাল যেসব ওই ব্যাপার আরম্ভ হয়েছে না, এর জন্য একমাত্র আপনি দায়ী। এসবই আপনার অবিবেচনার ফল। এ কথা
আমি আপনাকে মুখের সামনেই বলছি। নিশ্চয়ই, এ তো আপনি ঠিক কথাই বলছেন। আচ্ছা বলুন তো, আমার পরিবারের সমস্ত ফলাফলের দায়িত্ব আমি নেব না তো আর কে নেবে? এজন্য আপনাকে অনুতাপ করতে হবে, সে আমি বলে রাখছি। পানুবাবু, অনুতাপ তো ঈশ্বরের দয়া। আমি অপরাধকে ভয় করি পানুবাবু, অনুতাপকে নয়। বাবা, হ্যাঁ, আমি আর বাইরে থাকতে পারলাম না। তোমার উপাসনার সময় হয়ে গেছে যে, তুমি যাবে না? ও হ্যাঁ 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 মা, যাবো তো। চলো। ও পানুবাবু, আপনি কি আরেকটু বসবেন? না না, আমার আর বসার কোনো দরকার নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলো চলো মা, চলো চলো। একই সময়ে নিজের ভেতরের এবং বাইরের মধ্যে যে তুমুল সংগ্রাম বেঁধে গেছে তা সুচরিতাকে ভীত করে তুলেছে। গোরার প্রতি তার মনের ভাব, বিশেষ করে গোরার জেলে যাওয়ার পর থেকে এত সুস্পষ্ট এবং দুর্নিবার হয়ে উঠেছে যে সে কি করবে তা সে কিছুই ভেবে পায় না। তার মনের কথা কাউকে বলতেও পারে না সে। তার এই সংকটের সময় তার একমাত্র অবলম্বন ছিলেন পরেশবাবু, কিন্তু তাকেও কিচ্ছুটি বলেনি সে। শুধু পরেশবাবুর উপাসনার সময় তার কাছটিতে এসে চুপটি করে অনেকক্ষণ বসে থাকে সুচরিতা। নিজের অশান্ত মনটাকে শান্তি দেবার জন্যই পরেশবাবুর উপাসনার গভীরতার মধ্যে সে ডুবিয়ে রাখে নিজেকে। কিন্তু বরদাসুন্দরী যখন দেখলেন রাগ করে ভর্ৎসনা করে সুচরিতাকে টলানো সম্ভব নয় এবং পরেশবাবুকেও পাশে পাওয়ার কোনো আশা নেই, তখন হরিমোহিনীর প্রতি তাঁর রাগ আরও বহু গুণ বেড়ে গেল। তাঁর বাড়ির মধ্যে হরিমোহিনীর অস্তিত্ব তাকে উঠতে বসতে যন্ত্রণা দিতে লাগল। পরেশবাবুর সংসারে শান্তি আর নিজের সম্ভ্রম বজায় রাখতে সে বাড়ি ছেড়ে তীর্থে যাবেন বলে এবার ঠিক করলেন হরিমোহিনী। যত শীঘ্র হোক তাকে কাশীতে পৌঁছে দিয়ে আসার জন্য বিনয়কে তিনি একান্ত অনুরোধ জানালেন। আমি তীর্থে যাব বাবা, আমাকে তুমি পৌঁছে দিয়ে আসতে পারবে তো? খুব পারবো, তবে আগে একবার আমার তীর্থে তোমাকে বেরিয়ে নিয়ে আসবো, তারপরে তোমার তীর্থ আমি দেখতে যাব। তোমার তীর্থ? আমার মায়ের কাছে। থাক বাবা, আর কারো বাড়িতে গিয়ে কাজ নেই। যিনি বিশ্বের বোঝাবন তাঁরই পাদপদ্মে এবার আমি আশ্রয় গ্রহণ করব। সে বললে তো হবে না মাসি। বিনয়বাবু, আসুন না, ভেতরে আসুন। মাসিমা, এ কি বিনয়বাবু, আমি তো কিছুই বুঝতে পারছি না। মাসি কোথায় যাচ্ছেন? কেন যাচ্ছেন? এ বাড়িতে মাসি থাকলে সকলেরই অসুবিধে হয়, তাই আমি ওকে মায়ের কাছে নিয়ে যাচ্ছি। সেখান থেকেই আমি তীর্থে যাব মনে করেছি। আজ রাত্রে তুমি কোথাও যাবে না। কাল সকালে বাবাকে বলে তারপর সমস্ত ঠিক করা যাবে। তাকে তুমি না বলেই চলে যাবে, সেটা কি ঠিক হবে? সে যে বড় অন্যায় হবে মাসিমা। এটা তো একদম ঠিক। দিদি, ও দিদি, এসো না এসো না এসো না, চলো না। আরে বাবা, সব বলছি, চলো না চলো না তুমি। চল। হরিমোহিনীর অপমান, কান্না আর আকুলতা সুচরিতাকেও স্থির থাকতে দিল না। মন খারাপ হলেই সে তার বাবার ঘরেই এসে বসে। আজও ঠিক তেমনটাই এসে বসল সে। পরেশবাবু তখন তার নির্জন ঘরে আলো জ্বালিয়ে এমারসনের বই পড়ছিলেন। সুচরিতা তার ঘরে ঢুকে ধীরে ধীরে তার পাশে চেয়ার টেনে নিয়ে বসল। পরেশবাবু বইটা রেখে একবার তার মুখের দিকে তাকালেন। সুচরিতা সংসারের কোনো কথাই তুলতে পারল না। বাবা, আমাকে পড়ে শোনাও। আচ্ছা আচ্ছা। পরেশবাবু তাকে পড়ে বুঝিয়ে দিতে লাগলেন। এরপর দেখতে দেখতে 10টা বেজে গেল। সুচরিতা ঘুমানোর আগে পরেশবাবুর মনে কোনো প্রকার ক্ষোভ পাছে জন্মায়, এজন্য আর কোনো কথা না বলে সেদিন ধীরে ধীরে চলে যাচ্ছিল। পরেশবাবুই ডেকে তাকে বললেন, রাধে মা, কিছু লাগবে বাবা? তুমি বোধ করি তোমার মাসির কথা আমাকে বলতে এসেছিলে, তাই না? বাবা, তা বলো আমাকে, বলো। আজ থাক, কাল সকালে কথা হবে। বসো মা, আমার পাশটিতে বসো।
তোমার মাসির এখানে যে কষ্ট হচ্ছে তা আমি জানি। আসলে তার ধর্মবিশ্বাস ও আচরণ লাবণ্যর মার সংস্কারে যে এত বেশি আঘাত দেবে সেটা আমি ঠিক বুঝতে পারিনি। এই কষ্ট সত্ত্বেও এ বাড়িতে তোমার মাসিকে রাখলে তিনি সংকুচিত হয়ে থাকবেন। মাসি এখান থেকে যাবার জন্য তৈরি আছেন বাবা। হ্যাঁ, আমি জানতুম যে তিনি যাবেন। তোমরা দুজনেই তার একমাত্র আত্মীয়। তোমরা তাকে তো আশ্রয়হীন করে বিদায় দিতে পারো না। বাবা, শোনো, তোমার মাসির জন্যে আমি একটি বাড়ি ঠিক করে রেখেছি। কিন্তু তিনি তো ভাড়া দিতে পারবেন না, তাই তো? ভাড়া তিনি কেন দেবেন মা? আরে, তোমারই বাড়িতে থাকতে দিও, ভাড়া দিতে হবে না। আমার বাড়ি? এই তো মা, তুমি তো জানোই না কলকাতায় তোমাদের দুটো বাড়ি আছে, একটি তোমার আর একটি সতীশের। মৃত্যুর সময় তোমার বাবা আমার হাতে কিছু টাকা দিয়ে যান। সেই টাকা খাটিয়ে বাড়িয়ে তুলে আমি কলকাতায় দুটো বাড়ি কিনেছি। এতদিন তার ভাড়া পাচ্ছিলুম, সেটাও জমছিল। তোমার বাড়ির ভাড়াটে অল্পদিন হলো উঠেও গেছে। সেখানে তোমার মাসির থাকার কোনো অসুবিধা হবে না। সেখানে তিনি কি একলা থাকতে পারবেন? সে কি, তোমরা তার নিজের লোক থাকতে তাকে একলা থাকতে হবে কেন? সেই কথাই তোমাকে বলবার জন্য আজ এসেছিলুম বাবা। তোমার কি মত সেটাও শুনতে এসেছি। তুমি যা বলবে আমি তাই করব। দেখো মা, আমাদের বাসার গায়েই যে গলিটা, সেই গলির দুটো তিনটে বাড়ির পরেই তোমার বাড়ি। ওই বারান্দায় দাঁড়ালে সে বাড়ি দেখাও যায়। সেখানে তোমরা থাকলে আমিও তোমাদের দেখতে শুনতে পারবো। বেশ, তুমি যা বলবে তাই হবে। সুচরিতার বুকের ওপর থেকে একটা মস্ত পাথর নেমে গেল, কিন্তু বাবাকে ছেড়ে সে কেমন করে যাবে তাও ভেবে পাচ্ছিল না। সুচরিতা চুপ করে পরেশবাবুর কাছেই বসে রইল। পরেশবাবুর মনও ভারাক্রান্ত হয়ে রইল। সুচরিতা তার শিষ্যা, তার কন্যা, তার সুহৃদ, তার জীবনের, এমনকি তার ঈশ্বর উপাসনার সঙ্গে এমনভাবে জুড়ে ছিল যে তাকে ছেড়ে থাকার কথা ভাবলেই পরেশবাবুরও যথেষ্ট কষ্ট হয়। কিন্তু নিজের মনকে বুঝিয়ে তিনি আশৈশব স্নেহের ছায়া থেকে সুচরিতাকে বের করে মনে মনে ঈশ্বরের দিকে সমর্পণ করবেন বলে ঠিক করলেন। কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর সুচরিতাকে সঙ্গে নিয়ে পরেশবাবু গাড়ি বারান্দার ছাদে গিয়ে মনে মনে প্রার্থনা করলেন। আকাশে তখন নির্মল অন্ধকারের মধ্যে তারাগুলো জ্বলজ্বল করছে। সংসারের সমস্ত অসত্য সরে গিয়ে মঙ্গলময়ের ইচ্ছা আমাদের জীবনে সত্যরূপে উদ্ভাসিত হয়ে উঠুন। মাসি, তোমার বাড়ির কথা শুনলাম যে, জানতাম না তো। হ্যাঁ বাবা, আমিও তো জানতুম না। আরে ও বাড়ি হলো গিয়ে আমাদের রাধারানীর বাড়ি। তার অতিথি হয়ে আমি থাকবো। ভেবেছিলুম এ জীবনে কোনো একজনের কাজে লাগবো, কিন্তু সে সুযোগও যে ফসকে গেল। জীবনটা তো আর ফুরিয়ে যাচ্ছে না, আরো কতদিন বাকি আছে, আরো কত সুযোগ বাকি আছে যে। সেও কি আর পাবো কে জানে। তা মাসি, যাচ্ছ তো বুঝলাম, সেখানে কিন্তু। হ্যাঁ বাবা। পরদিন সকালে বিনয় হরিমোহিনীকে নিতে এসে সবটা শুনে প্রথমে একটু হতাশ হলেও তারপর গল্প জমিয়ে দিল। ওদিকে পরেশবাবুর বাড়ির কাছেই সবসময় তার তত্ত্বাবধানে থাকতে পারবে জেনে সুচরিতার মন থেকেও ভারটা নেমে গেল। কিন্তু যখন সত্যিই তার বাড়ি ছাড়ার সময় এসে গেল, তখন পিছুটানটা আবার একটা ভার হয়ে তার গলার কাছে চেপে বসল। এই পরিবারের মধ্যে সুচরিতার যেটুকু জায়গা ছিল, তার যা কিছু কাজ ছিল, প্রত্যেকের সঙ্গে তার যে সম্পর্ক ছিল, সেই কথাগুলোই সুচরিতার হৃদয়কে ব্যাকুল করে তুলতে লাগলো। ওদিকে সুচরিতার যে নিজের কিছু সঙ্গতি আছে এবং তার জেরে সে যে স্বাধীনভাবে বাঁচতে পারবে,
এই খবরে বরদা সুন্দরী নিজেকে বাইরে থেকে খুশি দেখালেও মনে মনে কিন্তু সুচরিতার প্রতি তারও বেশ ভালো রকম অভিমান জাঁকিয়ে বসল। আজ দুপুরে খাওয়া দাওয়ার পর সুচরিতার নতুন বাড়িতে উঠে যাওয়ার কথা। ভোরবেলা পরেশবাবু তাঁর নিভৃত ঘরটিতে উপাসনা করতে এসে দেখলেন তার আসনের সামনে ফুল দিয়ে সাজিয়ে ঘরের একটা কোণে অপেক্ষা করছে সুচরিতা। উপাসনা শেষ করে সুচরিতার দিকে চেয়ে পরেশবাবু দেখলেন মেঝের দিকে তাকিয়ে বসে থাকা সুচরিতার চোখ দিয়ে জল পড়ছে টপ টপ করে। পরেশবাবু বললেন, মা, পিছন দিকে ফিরে তাকিও না, মনে সংকোচ রেখো না মা। যাই ঘটুক না কেন, তা থেকে শুধু ভালোটুকু বেছে নিও। আনন্দের সঙ্গে সামনের দিকে এগিয়ে যাও মা। আশীর্বাদ করো বাবা, তাই যেন পারি। হৃদয়কে মুক্ত করে রেখো মা, তাকে কখনো অন্ধকার হতে দিও না, তাহলেই দেখবে সব কিছু পারবে। উপাসনার পরে কথা বলতে বলতে দুজনে বাইরে এসে দেখলেন বসার ঘরে হারানবাবু অপেক্ষা করে আছে। সুচরিতা আজ কারো বিরুদ্ধে কোনো বিদ্রোহ ভাব মনে রাখবে না পণ করে হারানবাবুকে নম্রভাবে নমস্কার করল। কিন্তু হারানবাবু তক্ষুনি অত্যন্ত গম্ভীর স্বরে বলল, সুচরিতা, এতদিন তুমি যে সত্যকে আশ্রয় করেছিলে, আজ তার থেকে পিছিয়ে পড়তে যাচ্ছ। আজ সত্যি আমাদের শোকের দিন। কে এগোচ্ছে আর কে পিছোচ্ছে তা একমাত্র অন্তর্যামীই জানেন। বাইরে থেকে আমরা আর তার কি বা বিচার করব? তাহলে আপনার মনে কোনো আশঙ্কা নেই বলতে চান? আর আপনার অনুতাপেরও কোনো কারণ ঘটেনি? ভানুবাবু, কাল্পনিক আশঙ্কাকে আমি মনে স্থান দিই না। আর অনুতাপ জন্মালে তখন না হয় তার কারণ খুঁজতে যাব। এই যে আপনার কন্যা ললিতা একলা বিনয়বাবুর সঙ্গে স্টিমারে করে চলে এলেন, এটাও কি কাল্পনিক? আজ থাক পানুবাবু, আজ আপনি বোধহয় উত্তেজিত হয়ে আছেন। এখন এ ব্যাপারে আপনার সঙ্গে আলোচনা করাটা ঠিক হবে না। না 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 না, উত্তেজনার বশে আমি কথা বলি না। আমি যা বলি যথেষ্ট ভেবেচিন্তেই বলি। আর হ্যাঁ, এখন যা বলছি তা আমার কথা নয়, ব্রাহ্ম সমাজের তরফ থেকেই এই কথাটা আমি বলতে এসেছি। আপনার চোখ থাকলে এই ঘটনার গুরুত্বটা আপনি বুঝতে পারতেন। গুরুত্ব? কিরকম গুরুত্ব? আপনার পরিবার এখন ব্রাহ্ম সমাজের নোঙর ছিঁড়ে ভেসে বেরিয়ে যেতে চাইছে। এটা শুধু আপনার অনুতাপ নয়, এটা ব্রাহ্ম সমাজেরও অসম্মান। পানুবাবু, আপনি বাইরে থেকে যত ইচ্ছে নিন্দে করতে পারেন, কিন্তু কি জানেন তো, কোনো ঘটনার বিচার করতে গেলে তার ভেতরে ঢুকতে হয়েছে। শুধু ঘটনা শুনেই মানুষকে দোষী করাটা একেবারেই ঠিক নয়। ঘটনা শুধু শুধু ঘটে না পরেশবাবু, তাকে ঘটানো হয়। আপনি এমন সব লোককে পরিবারের ভেতরে জায়গা দিচ্ছেন যারা যারা আপনার পরিবারকে এই সমাজ থেকে দূরে সরিয়ে দিতে চাইছে। এটা আপনি দেখতে পাচ্ছেন না? দেখুন, আপনার সঙ্গে আমার দেখবার প্রণালী মেলে না। আপনার না মিলতেই পারে, কিন্তু আমি সুচরিতাকেই সাক্ষী মানছি। না সুচরিতা, তুমি চলে গেলে হবে না। বিনয় আর ললিতার মধ্যে সত্যি কি কোনো সম্পর্ক নেই? হ্যাঁ, এই কথার উত্তর তোমাকে দিতেই হবে। এ কথায় আপনার কোনো অধিকার নেই। অধিকার না থাকলে এই বিষয়ে আমি চিন্তাও করতাম না। সমাজকে তোমরা গ্রাহ্য না করতে পারো, কিন্তু যতদিন সমাজে আছো ততদিন সমাজ তোমাদের বিচার করতে বাধ্য। সমাজ যদি আপনাকে বিচারক পদে বসিয়ে থাকে, তাহলে সেই সমাজ থেকে আমাদের নির্বাসন নেওয়াই উচিত। ললিতা, তুমি এসেছো, আমি খুশি হয়েছি। তোমার সম্বন্ধে যা নালিশ, তোমার সামনেই তার বিচার হওয়া উচিত। হারানবাবু, আপনার ঘরে গিয়ে আপনার বিচারশালা বসান। গৃহস্থের ঘরের মধ্যে ঢুকে তাদের অপমান করবেন না, আপনার সেই অধিকার নেই। আয় ভাই ললিতা, চলে আয়। না দিদি, আমি পালাবো না। পানুবাবুর যা কিছু বলবার আছে সেসব আমি শুনে যেতে চাই। বলুন, কি বলবেন বলুন। মা ললিতা, আজ সুচরিতা আমাদের বাড়ি ছেড়ে যাবে। আজ সকালে আমি কোনো রকম অশান্তি ঘটতে দিতে পারবো না। হারানবাবু, আমাদের যতই অপরাধ থাক, তবু আজকের মতো আমাদের মাপ করতেই হবে। হারানবাবু চুপ করে গম্ভীর হয়ে রইল। আজ সে জিততে এসেছিল, কিন্তু ললিতা সুচরিতাও যে হঠাৎ তুন থেকে অস্ত্র বের করে দাঁড়াবে তা সে কল্পনাও করতে পারেনি। এক বুক অপমান নিয়ে যুদ্ধটা অসমাপ্ত রেখেই তাকে আজ
চলে যেতে হলো। অনেক দিন ধরে ললিতার মনে একটা লড়াই চলছিল। বিনয়ের চিন্তাটা একেবারে তার সমস্ত মন জুড়ে বসে আছে। বিনয় দুদিন তাদের বাড়িতে না এলে অবুঝ মনটা যে অভিমানে ভার হয়ে ওঠে তা সে বুঝতে পারে। তবে শুধু বিনয়কে নিয়ে মগ্ন হয়ে থাকলে তো তার চলবে না, নিজের জীবনটা তাকে নিজেকেই সাজিয়ে নিতে হবে। এখনো তার সামনে কোনো লক্ষ্য নেই ঠিকই, কিন্তু লক্ষ্য তো তাকেই খুঁজে নিতে হবে। অনেক যুদ্ধ করে মনে মনে সে একটা ব্যাপারে এরপর নিশ্চিত হলো যে ইউরোপের শিক্ষিত সমাজ সচেতন নারীরা যা করতে পেরেছেন সে নিজেও তা পারবে। আর তাই একদিন সে পরেশবাবুকে গিয়ে বলল, বাবা, আমি কি কোনো মেয়ে স্কুলে শেখাবার ভার নিতে পারি না? এই দেখো, কেন পারবে না মা, কিন্তু তেমন বাই কোথায়? স্কুল নেই বাবা? কই, আশপাশে তো তেমন চোখে পড়ে না। আচ্ছা বাবা, তাহলে কি একটা স্কুল করা যায় না? করা নিশ্চয়ই যায়, কিন্তু তাতে যে অনেক খরচ মা, আর লোক বলো চাই তো। তা তো চাই। যে কোনো ভালো কাজ করতে গেলে তাতে টাকা আর মানুষ দুই লাগে, সে কথা ললিতাও জানত, কিন্তু কথাটা বলার আগে এটা সে ভেবে দেখেনি। তাই কিছুক্ষণ চুপ করে বসে থেকে আস্তে আস্তে উঠে চলে গেল। আর পরেশবাবু বোঝার চেষ্টা করতে লাগলেন যে তার এই প্রিয়তমা কন্যাটির হৃদয়ের ব্যথাটা ঠিক কোনখানে। সেদিনই দুপুরে সুচরিতার বাড়িতে এসে হাজির হলো ললিতা। এসো মা, এসো এসো ললিতা। ঘরে গৃহসজ্জা বিশেষ কিছু নেই। মেঝের ওপর একটা ঘর জোড়া শতরঞ্চি, তারই একদিকে সুচরিতার বিছানা পাতা এবং অন্যদিকে হরিমোহিনীর বিছানা। হরিমোহিনী খাটে শোবেন না বলে সুচরিতাও তার সঙ্গে এক ঘরে নিচেই বিছানা করে শুচ্ছে। দেওয়ালে পরেশবাবুর একখানা ছবি টাঙানো, আর পাশের একটা ছোট ঘরে সতীশের খাট পড়েছে এবং একধারে একটা ছোট টেবিলের ওপর দোয়াত, কলম, খাতা, বই, স্লেট বিশৃঙ্খলভাবে ছড়িয়ে রয়েছে। সতীশ এখন স্কুলে থাকায় বাড়িটা একদম নিস্তব্ধ। খাওয়া দাওয়া সেরে হরিমোহিনী তার মাদুরের ওপর শুয়ে ঘুমোনোর চেষ্টা করছিলেন, আর পিঠের ওপর খোলা চুল ছড়িয়ে শতরঞ্চিতে বসে কোলের ওপর বালিশ নিয়ে কিছু একটা একমনে পড়ছিল সুচরিতা। সামনে আরও কয়েকটা বই খোলা পড়েছিল। ললিতাকে হঠাৎ ঘরে ঢুকতে দেখে সুচরিতা যেন লজ্জিত হয়ে একবার বইটা বন্ধ করল, আবার পর মুহূর্তেই বইটা খুলে রাখল সে। এই বইগুলো আসলে গোরার রচনা বলে। হরিমোহিনী উঠে বসে বললেন, তোমাদের বাড়ি ছেড়ে এসে সুচরিতার মনের মধ্যে যে কেমন করছে সে আমি জানি। ওর মন খারাপ হলেই তো ওই বইগুলো নিয়ে পড়তে বসে। তাই? তোমার মন খারাপ দিদিভাই? কি হলো, চুপ করে আছো যে? বলবে না আমায়? ও কি মুখ ফুটে কিছু বলার মেয়ে মা? এই তো এখনই আমি শুয়ে শুয়ে ভাবছিলাম তোমরা কেউ এলে ভালো হয়, আর দেখো অমনি তুমি এসে পড়েছ। অনেক দিন বাঁচবে মা, অনেক দিন বাঁচবে। সুচি দিদি, আমি একটা কথা বলতে এসেছি। আচ্ছা, আমাদের পাড়ায় মেয়েদের জন্য একটা স্কুল করলে কেমন হয়? শোনো কথা, তোমরা স্কুল করবে কি? কেমন করে করা যাবে বল, আর কে আমাদের সাহায্য করবে? বাবাকে বলেছিস? দেখো, আমরা দুজনে তো পড়াতে পারবো, হয়তো বড় দিদিও রাজি হবে। শুধু পড়ানো নিয়ে কথা নয়, কি রকম করে স্কুলের কাজ চালাতে হবে তার সব নিয়ম বেঁধে দেওয়া চাই, বাড়ি ঠিক করতে হবে, ছাত্রী আনতে হবে, খরচ জোগাতে হবে। আমরা দুজন মেয়ে মানুষ এত সব কি করে করব? না দিদি, ও কথা বললে চলবে না। মেয়ে মানুষ হয়ে জন্মেছি বলেই কি নিজের মনখানাকে নিয়ে ঘরের মধ্যে পড়ে আছাড় খেতে থাকবো? পৃথিবীর কোনো কাজেই কি লাগবো না? কিন্তু বোন, কোনো কিন্তু না দিদি। পাড়ায় তো অনেক মেয়ে আছে, আমরা যদি তাদের অমনি পড়াতে চাই, বাপ মারা তো খুশি হবে। তাদের যে কজনকে পাই তোমার এই বাড়িতে এনে পড়ালেই হবে। আর এতে খরচ কিসের? সকল বিষয়ে তোমরা খ্রিস্টানের মতো হলে চলবে কেন মা?
গৃহস্থ ঘরের মেয়ে স্কুলে পড়ায়, এ তো বাপু আমি বাপের জন্মে শুনিনি। এই বাড়িতে রাজ্যের অপরিচিত ঘরের মেয়ে জড়ো করে পড়াবার প্রস্তাবে হরিমোহিনী উদ্বিগ্ন হয়ে উঠলেন। তিনি নিরিবিলিতে পুজো অর্চনা নিয়ে শুদ্ধ শুচি হয়ে থাকতে চান। তার ব্যাঘাতের সম্ভাবনায় প্রবল আপত্তি করতে লাগলেন তিনি। সুচরিতা তাকে আশ্বস্ত করল। মাসি, তোমার কোনো ভয় নেই। যদি সত্যিই ছাত্রী জোটে, তাদের নিয়ে আমাদের নিচের তলার ঘরেই কাজ চালাতে পারবো। তোমার ওপরের ঘরে আমরা উৎপাত করতে আসবো না। কে জানে বাপু, আবার কি উৎপাত আসতে চলেছে। তা ললিতা, যদি ছাত্রী পাওয়া যায় তাহলে আমি রাজি আছি। আচ্ছা বেশ, চেষ্টা করে দেখাই যাক না। পরেশবাবুর ছাদ থেকে বাড়ির মেয়েরা অন্য বাড়ির মেয়েদের সঙ্গে আলাপ সালাপ করত, কিন্তু এবাড়ির মেয়েরা এত বেশি বয়স পর্যন্ত বিয়ে কেন করেনি তা নিয়ে অন্য বাড়ির কৌতূহলও কম ছিল না। ললিতা তাই পারতপক্ষে তাদের সঙ্গে বিশেষ মিশতই না। এই আলাপ পর্ব এড়িয়ে চলত সে। এই ছাদের আলাপে লাবণ্যই ছিল সকলের চেয়ে উৎসাহী। তাই ললিতা তার স্কুলে ছাত্রী জোগাড়ের দায়িত্বটা লাবণ্যকেই দিল। ছাদের আলাপে এই প্রস্তাব ঘোষণার সঙ্গে সঙ্গে অনেক মেয়েই লাবণ্যর কথায় উৎসাহিত হয়ে উঠল। বড়দিদের মুখ থেকে এ কথা শুনে ললিতাও দারুণ খুশি হলো। সুচরিতার বাড়ির একতলার ঘর ঝাঁট দিয়ে ধুয়ে সাজিয়ে একেবারে স্কুলের মতো করে তৈরি করে ফেলল সে। কিন্তু স্কুলে কেউ পড়তে এলো না। বাড়ির কর্তারা তাদের মেয়েদের পড়াবার ছলে ভুলিয়ে ব্রাহ্মবাড়িতে নিয়ে যাওয়ার এই প্রস্তাবে অত্যন্ত রেগে গেলেন। পরেশবাবুর বাড়ির মেয়েদের সঙ্গে তাদের মেয়েদের মেলামেশাতেও প্রবল আপত্তি জানালেন তারা। কিন্তু ললিতা তো হার মানার মেয়েই নয়। স্কুল খোলা গেল না তো কি হয়েছে? যেসব গরিব ব্রাহ্মঘরের মেয়েরা বেথুন স্কুলে পড়তে পারে না, তাদের বিনা বেতনে পড়ানোর ভারটাও তো তারা নিতে পারে। তাই আবারও নতুন উদ্যমে কোমর বেঁধে ছাত্রী খুঁজতে শুরু করল ললিতা। পরেশবাবুর মেয়েদের পড়াশোনার খ্যাতিটা বড় কম ছিল না, তাই গরিব ছাত্রীদের বাড়ি থেকে এবার আর কেউ অরাজি হলেন না। প্রথমে 5-6টি মেয়ে নিয়ে 2-4 দিনেই ললিতার স্কুল বসে গেল। স্কুল নিয়ে পরেশবাবুর সঙ্গে জরুরি আলোচনা সেরে যত তাড়াতাড়ি পারল পড়াশোনা শুরুও করে দিল ললিতা। এমনকি বছরের শেষে পরীক্ষা, কৃতীদের পুরস্কার ইত্যাদি কোনো বিষয়ই আলোচনা থেকে বাদ দিল না সে। কিন্তু 2-3 দিনের মধ্যেই তার ছাত্রীর দল কমতে কমতে ক্লাস 0 হয়ে গেল। বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়েও আসল কারণটা জানতে পারল না ললিতা। পরিস্থিতি ক্রমে জটিল হয়ে উঠলেও পরেশবাবুও মেয়েকে কোনো সাহায্য করতে পারলেন না। অবশেষে আসল কারণটা জেনে এলো সুধীর। পানুবাবু তোমাদের এই স্কুলের বিরুদ্ধে একেবারে উঠে পড়ে লেগেছেন। কেন? দিদির বাড়িতে ঠাকুর পুজো হয় বলে? শুধু তাই নয়, আর আর কি কারণ আছে বলোই না। সে অনেক কথা। আমারও অপরাধ আছে বুঝি। ও বুঝেছি, আমার সেই স্টিমার যাত্রার শাস্তি, তাই তো? যদি অবিবেচনার কাজ করেই থাকি, তবে ভালো কাজ করে তার প্রায়শ্চিত্তের রাস্তাও কি বন্ধ করে রেখেছো তোমরা? না, ঠিক সেজন্য নয়। তাহলে? আসলে বিনয়বাবুরা পাছে ক্রমে এই বিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে পড়েন, ওরা সেই ভয় করছেন। সে ভয় না, সে ভাগ্য। যোগ্যতায় বিনয়বাবুর সঙ্গে তুলনা হয় এমন লোক ওদের মধ্যে কজন আছে? সে তো ঠিক কথা, কিন্তু বিনয়বাবু তো ব্রাহ্ম সমাজের লোক নন, সেই জন্যে ব্রাহ্ম সমাজ তাকে দণ্ড দেবে। এমন সমাজের জন্যে আমি গৌরববোধ করিনি। দাঁড়াও, সবটা দিদিকে আগে বলতে হবে। দিদি, দিদি। বল। কেন কেউ পড়তে আসছে না জানো? কারণটা শুনলে তুমি অবাক হয়ে যাবে দিদি। শুনিনি ঠিকই, কিন্তু সব বুঝেছি। এই সব কি আমরা সহ্য করব দিদি? আমার অনেক সময় মনে হয় সহ্য করতে গিয়ে অন্যায়কেই যেন মেনে নেওয়া হয়। ললিতা, আমি বলি কি, একবার বাবার সঙ্গে কথা বলে দেখ। হ্যাঁ, আমি এক্ষুনি তার কাছেই যাচ্ছি। ললিতা তাদের বাড়ির দরজার কাছে এসে দেখল বিনয় মাথা নিচু করে বের হয়ে আসছে। ললিতাকে দেখে বিনয় মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে
পর মুহূর্তেই হনহন করে হেঁটে বেরিয়ে গেল। ললিতা সোজা তার মায়ের ঘরে গিয়ে হাজির হল। বরদা সুন্দরী তখন টেবিলের ওপর একটা লম্বা সরু খাতা খুলে হিসেব করছিলেন। ললিতার মুখ দেখেই তিনি মনে মনে প্রমাদ গুনলেন। ললিতা তার সামনে একটা চেয়ার টেনে বসে কোনো ভনিতা না করে বলল, মা, একটু বসো। আমি বেশিক্ষণ তোমাকে বিরক্ত করব না। একটা কথা শুধু জানতে চাই, বিনয়বাবু এসেছিলেন? হ্যাঁ, এসেছিলেন। কেন? তার সঙ্গে তোমার কি কথা হলো? সে অনেক কথাই হলো। আমার ব্যাপারে কথা হয়েছিল কি? তা হয়েছিল। সমাজের লোকে চারদিকে নিন্দে করছে, তাই আমাকেও একটু সাবধান করে দিতে হলো বই কি। বাবা কি বিনয়বাবুকে এখানে আসতে নিষেধ করেছেন? তোমার বাবা বুঝি এসব কথা ভাবেন? যদি ভাবতেন তাহলে তো গোড়াতে এ সমস্ত কিছু হতে পারত না। পানুবাবু আমাদের এখানে আসতে পারবেন? শোনো একবার, পানুবাবু আসবেন না কেন? তাহলে বিনয়বাবুই বা আসবেন না কেন? ললিতা, ললিতা, তোর সঙ্গে কথায় আমি পারি নে বাবু। যা, এখন যা, আমাকে জ্বালাস নে, আমার অনেক কাজ আছে, যা। বরদা সুন্দরী আবারও খাতা টেনে নিয়ে ব্যস্ত হবার ভান করলেন। ললিতা দুপুরবেলায় যখন সুচরিতার বাড়িতে স্কুল করতে যায়, সেই ফাঁকে বিনয়কে ডেকে এনে যা বলবার তিনি বলেছিলেন। তিনি ভাবতেই পারেননি যে তার চক্রান্ত ধরা পড়ে যাবে। তার ঘর থেকে বেরিয়ে ওদিকে ললিতা সোজা নিচে এসে পরেশবাবুর ঘরে ঢুকল। পরেশবাবু তখন চিঠি লিখছিলেন। ললিতা তাকে জিজ্ঞাসা করল, বাবা, হ্যাঁ? বিনয়বাবু কি আমাদের সঙ্গে মেশবার যোগ্য নন? না না, সে কি কথা মা। বিনয়কে তো আমি খুব ভালো বলেই জানি। তার বিদ্যা বুদ্ধিও যেমন, চরিত্রও তেমনি। গৌরবাবুর মা এর মধ্যে দুদিন আমাদের বাড়িতে এসেছিলেন। সুচি দিদিকে নিয়ে তার ওখানে আজ একবার যাব। পরেশবাবু কিছুক্ষণের জন্য উত্তর দিতে পারলেন না। তিনি জানতেন বর্তমান পরিস্থিতিতে এই যাতায়াতের ফলে তাঁদের নিয়ে আরো বেশি নিন্দা হবে, কিন্তু তিনি তো অন্যায়কেও প্রশ্রয় দিতে পারেন না। তাই তিনি ললিতাকে অনুমতি দিলেন। আচ্ছা বেশ মা, যাও। আচ্ছা বাবা। আমার নেহাত কাজ আছে, নইলে আমিও তোমাদের সঙ্গে যেতুম। আগের দিনই বরদা সুন্দরী বিনয়কে ডেকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে হিন্দু হয়ে তাদের বাড়িতে যাতায়াত করা চলবে না। মুখ কালো করে সে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল বিনয়। তার মানে রায়বাড়ির সঙ্গে তার সব সম্পর্ক ফুরিয়েছে। ললিতার সঙ্গেও তার আর দেখা হবে না। মনের মধ্যে তীর ভাঙা একটা নদী নিয়ে আনমনে রাস্তায় হাঁটছিল সে। এমন সময় পিছন থেকে সতীশের ডাক শুনতে পেল। বিনয়বাবু, বিনয়বাবু। আরে সতীশ রে, বলো বন্ধু, কি খবর? আপনি আমাদের বাড়িতে কেন যান না? কাল আমাদের ওখানে লাবণ্য দিদি, ললিতা দিদি খাবেন। মাসি আপনাকে নেমন্তন্ন করবার জন্য পাঠিয়েছেন। সতীশবাবু, মাসিকে আমার প্রণাম জানিও, কিন্তু আমি তো যেতে পারবো না। কেন পারবেন না? আপনাকে যেতেই হবে, কিছুতেই ছাড়বো না। এক কাজ করো না সতীশবাবু, তুমি বরং এখন আমাদের বাড়ি চলো। সতীশকে বাড়িতে নিয়ে গিয়ে খানিকটা গল্প সল্প করে আবার তাকে বাড়িতে পৌঁছে দিল বিনয়। কিন্তু সতীশের হাজার অনুরোধেও সুচরিতার বাড়িতে সে ঢুকল না। আনন্দময়ীর বাড়িতে ফিরে এসে ছাদের ঘরে চুপ করে বসে রইল। এই ঘরটায় গোরার সঙ্গে কত সময় কাটিয়েছে সে। আজ সেসব কথা মনে পড়ে চোখে জল এলো তার। বিকেলে ছাদে কাপড় তুলতে এসে তাকে দেখতে পেয়ে আনন্দময়ী অবাক হয়ে গেলেন। কি হয়েছে রে বিনয়? তোর তোর মুখটা এমন সাদা দেখাচ্ছে কেন? কি বলি বলো তো মা, পরেশবাবুর বাড়িতে আমার যাওয়া নিয়ে গোরা কত রাগ করত, আর আমার মনে হতো যে সে অন্যায় করছে। কিন্তু এখন মনে হচ্ছে ভুলটা আমিই করেছিলাম। আমার সেখানে যাওয়া আসা নিয়ে ওদের সমাজে অশান্তি শুরু হয়েছে, জানো মা। বুঝেছি, কিন্তু এতে তোর কোনো দোষ নেই বিনু। তোর নিজের মনটা খাঁটি থাকলেই হলো। আমার দোষ নেই না মা। গোরা একটা কথা বলতো জানিস, বলতো যেখানে ভিতরে কোথাও একটা অন্যায় আছে
সেখানে বাইরে শান্তি থাকাটাই সকলের চেয়ে অমঙ্গল। ওই সমাজের অশান্তি নিয়ে তুই কেন মন খারাপ করছিস বাবা? শশীমুখীর সঙ্গে আমার বিয়ের যে প্রস্তাব হয়েছিল মা, সেটা চুকে গেলেই বোধহয় ভালো হতো জানো। যেটা আমার ঠিক জায়গা সেখানেই আমাকে আটকে থাকতে হবে মা, আমি যেন আর নড়তে না পারি। অর্থাৎ শশীমুখীকে তোর ঘরের বউ না করে তাকে ঘরের শিকল করতে চাস তোরা। শশীর কি সুখেরই না কপাল। মা আর ছেলের কথাবার্তার মাঝে বিহারা এসে খবর দিল পরেশবাবুর বাড়ির 2 মেয়ে এসেছেন। এ কথা শুনে বিনয়ের বুকের মধ্যেটা ধড়াস করে উঠল। তার মনে হলো তাকে সতর্ক করে দেওয়ার জন্যই যেন ওরা এসেছেন আনন্দময়ীর কাছে নালিশ জানাতে। আমি যাই মা। একেবারে বাড়ি ছেড়ে যাসনি বিনু, নিচের ঘরে একটু অপেক্ষা কর কেমন? নিচে নেমে গেল বিনয়। তার মনটা একেবারেই ভালো নেই। তার বারবার মনে হতে লাগলো যে বরদা সুন্দরীর কথাই তো যথেষ্ট ছিল, তার উপর আবার বাড়ি বয়ে এসে তাকে সতর্ক করে দেওয়ার কি প্রয়োজন? সে তো আর যেচে কখনো বাড়িতে যাবে না। একতলা রাস্তার ধারে গোড়ার ঘরটাতেই ঢুকতে গেল বিনয়। ঠিক তখনই মহিমের সঙ্গে তার মুখোমুখি দেখা। অফিস থেকে ফিরছিল মহিম। এই যে বিনয়, আমি তোমাকেই খুঁজছি। এসো এসো, এই ঘরটায় বসা যাক, বসো। তা কি ঠিক করলে বিনয়? তারপর থেকে তো আর গোরা ফিরে আসুক না, তারপরেই না হয় ঠিক করা যাবে। হ্যাঁ, মানে গোড়ার ফিরতে তো আর বিশেষ বাকি নেই। বেশ বেশ, তাই হোক। কি তা কিছু জল খাবার আনতে বলে দিই, কি বলো? হ্যাঁ, এই তোমার মুখ আজ ভারী শুকনো দেখাচ্ছে যে, কোনো অসুখ বিসুখ করেনি তো? না না, আমি ঠিক আছি, এখন আর কিছু খাবো না। ও আচ্ছা। মহিম বাড়ির ভেতরে চলে গেল। বিনয় এতক্ষণে যেন একটু নিশ্চিন্ত হয়ে বসল। টেবিলের ওপর থেকে গোড়ার একটা বই টেনে নিয়ে আনমনে কয়েকটা পাতা উল্টাতে লাগলো সে, কিন্তু মন বসাতে পারল না। বই রেখে পায়চারি করতে শুরু করলো। আর ঠিক তখনই বাড়ির বেহারা এবার সেই ঘরের দরজায় এসে দাঁড়ালো। বাবু, মা আপনারে ডাকছেন। আমাকে? সেই যারা এসেছিলেন তারা কি এখন আছেন? হ্যাঁ বাবু, আছেন। ও ঠিক আছে, তুই যা। আচ্ছা। কি আর করবে বিনয়? ছাত্ররা যেমন দুরু দুরু বুক নিয়ে পরীক্ষা দিতে যায়, ঠিক তেমনভাবেই ওপরে উঠে এলো সে। ঘরের দরজার কাছে এসে একটু ইতস্তত করতেই সুচরিতা আগের মতোই তার সহজ স্নিগ্ধ কণ্ঠে বলল, বিনয়বাবু আসুন আসুন। এই যে, ভালো আছেন তো? হ্যাঁ, আমাদের সব কুশল। আসলে ললিতার একটা জরুরি পরামর্শ আছে আপনার সঙ্গে। বল না ললিতা। হ্যাঁ দিদিভাই, শুনুন বিনয়বাবু, আমরা বোনেরা মিলে একটা ছোটোখাটো মেয়ে স্কুল তৈরি করতে চাইছি। বাহ, এ তো খুব ভালো ব্যাপার। এই ইচ্ছেটা তো আমারও আছে। আপনাকে কিন্তু আমাদের সাহায্য করতেই হবে। আমি আমার যথাসম্ভব সাহায্য করব। আচ্ছা, কি করতে হবে বলুন না। আমরা ব্রাহ্ম বলে হিন্দু অভিভাবকেরা আমাদের বিশ্বাস করে না, আপনি তাদের বোঝাবেন। আপনি একদম ভয় পাবেন না, এটা আমি ঠিক পারবো। তাও খুব পারবে। লোককে কথায় ভুলিয়ে বশ করতে ওর জুড়ে কেউ নেই। আর বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা কেমন হওয়া উচিত, এই ব্যাপারটাও কিন্তু আপনাকেই ঠিক করে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, তাই হবে। এইবার বিনয়ের ধাঁধা লেগে গেল। বরদা সুন্দরী তাকে রায়বাড়ির মেয়েদের সঙ্গে মিশতে নিষেধ করেছেন, আবার তাঁরই মেয়েরা যেচে বিনয়ের কাছে সাহায্য চাইতে এসেছে। ললিতা কি তার মায়ের কথাটা জানে না? বিনয় যদি তাদের স্কুলের সঙ্গে যুক্ত হয় তাহলে ললিতার কোনো ক্ষতি হবে না তো? অজস্র প্রশ্ন বিনয়ের মনের মধ্যে তোলপাড় করতে লাগলো। এদিকে সুচরিতাও আশ্চর্য হয়ে গেছে। বিনয়ের সঙ্গে কিছু কথা বলতেই যে ললিতা এসেছে তা সুচরিতা জানত, কিন্তু একেবারে এমন একটা প্রস্তাব সে দিয়ে বসবে এই কথাটা স্বপ্নেও ভাবেনি সুচরিতা। ললিতার মনে বিদ্রোহটা সে টের পেল, কিন্তু
বেচারা বিনয়কে এই উৎপাতের মধ্যে জড়িয়ে ফেলাটা ঠিক হবে বলে মনে হলো না সুচরিতার। সে বলল, এ সম্বন্ধে একবার বাবার সঙ্গে পরামর্শ করতে হবে। মেয়ে স্কুলে ইন্সপেক্টরি পদটা নিয়ে এখন থেকেই যেন বেশি আশা করবেন না বিনয়বাবু। বাবাকে তো জিজ্ঞাসা করতেই হবে। বিনয়বাবু রাজি আছেন জানতে পারলেই তাকে আমি বলবো। তিনি কখনোই আপত্তি করবেন না। তাকেও আমাদের এই বিদ্যালয়ের মধ্যে থাকতে হবে, আর আপনাকেও কিন্তু আমরা ছাড়বো না। দেখো, আমি তোমাদের স্কুলের ঘর ঝাঁট দিয়ে আসতে পারবো, তার বেশি কাজ আমার দ্বারা আর কি হবে। তাহলেই যথেষ্ট হবে মা, বিদ্যালয় একেবারে নির্মল হয়ে উঠবে। সুচরিতা ও ললিতা বিদায় নিলে পর বিনয় হাঁটতে হাঁটতে ইডেন গার্ডেনের দিকে চলে গেল। তার মনে তখন অনেকগুলো প্রশ্ন, যার কোনো উত্তর সে পাচ্ছে না। বিনয় চলে যাওয়ার পরে মহিম এসে আনন্দময়ীর কাছে বসল। বিনয় তো দেখলুম অনেকটাই রাজি হয়ে এসেছে। এখন যত তাড়াতাড়ি পারা যায় কাজটা সেরে ফেলাই ভালো। কে জানি আবার কখন মত বদলায়। ওমা, সে কি কথা? বিনয় আবার রাজি হলো কখন? কই, আমাকে তো কিছু বলেনি। আজই আমার সঙ্গে তার কথাবার্তা হয়েছে। সে বলল গোড়া এলেই দিন স্থির করা যাবে। মহিম, আমি তোমাকে বলছি, তুমি ঠিক বুঝতে পারোনি। আমার বুদ্ধি যতই মোটা হোক, স্পষ্ট কথা বোঝবার মতো বয়স আমার হয়েছে মা। মহিম, আমাকে তোমার যা প্রাণে চায় বলো, কিন্তু পরে অশান্তি ঘটবে এমন কোনো কিছুতেই আমি মত দিতে পারবো না। আর সেটা তোমাদের ভালোর জন্যই। আমাদের ভালোটা আমাদেরই ভাবতে দাও না, তাহলে তো তোমাকেও কোনো কথা শুনতে হয় না। শশীমুখীর বিয়েটা হয়ে গেলেই না হয় আমাদের ভালোটা আবার ভেবো। আনন্দময়ী আর কোনো কথা বললেন না, চুপ করে শুধু একটা দীর্ঘশ্বাস ফেললেন। পকেটের ডিবা থেকে একটি পান বের করে চিবোতে চিবোতে চলে গেল মহিম। সুচরিতা যে কেন তাকে বিনয়ের ব্যাপারে বাধা দিয়েছে ললিতার তা বুঝতে বাকি রইল না। আনন্দময়ীর কাছ থেকে নিজেদের বাড়িতে ফিরে এসেই ললিতা সোজা গেল পরেশবাবুর কাছে। পরেশবাবু তখন কিছু একটা লিখছিলেন। তার টেবিলের পাশে দাঁড়িয়ে ললিতা বলল, আমরা ব্রাহ্ম বলে কোনো হিন্দু মেয়ে আমাদের কাছে পড়তে আসতে চায় না বাবা। হিন্দু সমাজের কেউ এর মধ্যে থাকলে কাজের খুব সুবিধা হয়, কি বলো বাবা? হ্যাঁ, সে ঠিক, কিন্তু হিন্দু সমাজের কাউকে পাবে কোথায়? এই যে বিনয়বাবু আছেন, কিংবা বিনয়? কিন্তু বিনয় রাজি হবেন কেন? তিনি কিন্তু রাজি হতে পারেন বাবা। না মা, না না, সব কথা বিবেচনা করে দেখলে কখনোই তিনি রাজি হবেন না। তাহলে আমাদের স্কুলটা হওয়ার আর কোনো আশা নেই বাবা। আমি বলি কি মা, এখন বরং থাক। নানা দিক থেকে অনেক বাধা দেখতে পাচ্ছি। চোরাচুরির ফল ভালো হবে না মা। ললিতা চুপ করে রইল। তবে সে বুঝল শেষকালে হারান বাবুরই জিত হবে এবং অন্যায়ের কাছে তাকে নিঃশব্দে হার মানতে হবে। ললিতার পক্ষে এটা মেনে নেওয়া নিতান্তই অসহ্য। তবে আর কথা না বাড়িয়ে ধীরে ধীরে সে ঘর থেকে বেরিয়ে এলো। নিজের ঘরে ঢুকে টেবিলের ওপরে তার নামে আসা একটা চিঠি দেখতে পেল। সে ডাকে এসেছে। হাতের লেখা দেখে চিনতে পারল যে সেটা তার বাল্যবন্ধু শৈলবালার লেখা। বিবাহিত শৈলবালা তার স্বামীর সঙ্গে বাঁকিপুরে থাকে। সে চিঠিটা হাতে নিয়েই পড়তে শুরু করল ললিতা। তোমাদের সম্বন্ধে নানা কথা শুনে মন বড় খারাপ ছিল। অনেক দিন ধরে ভাবছি চিঠি লিখে খবর নেব, সময় হয়ে ওঠেনি। কিন্তু পরশু একজনের কাছ থেকে, তার নাম করব না, যে খবর পেলাম শুনে যেন আমার মাথায় বজ্রাঘাত হলো। শুনলাম কোনো হিন্দু যুবকের সঙ্গে নাকি তোমার বিয়ের সম্ভাবনা ঘটেছে। যিনি লিখেছেন তাকে অবিশ্বাস করাও শক্ত। চিঠিটা পড়তে পড়তে রাগে ললিতার সর্ব শরীর জ্বলে উঠল। সে এক মুহূর্ত অপেক্ষা করতে পারল না, তখনই চিঠির উত্তর লিখল। খবরটা সত্যি কিনা তা তুমি আমার কাছে জানতে চেয়েছো বলেই আমার আশ্চর্য বোধ হচ্ছে। ব্রাহ্ম সমাজের লোক তোমাকে যে খবর দিয়েছে
তার সত্যতাও কি যাচাই করতে হবে? তবে আমি তোমাকে বলতে পারি, ব্রাহ্ম সমাজে এমন যুবক আছেন যার সঙ্গে বিয়ের আশঙ্কা বজ্রাঘাতের মতোই নিদারুণ, এবং আমি এমন 2-1টি হিন্দু যুবককে জানি যাদের সঙ্গে বিয়ে যে কোনো ব্রাহ্মকুমারীর পক্ষে গৌরবের বিষয়। এর বেশি আর একটি কথাও আমি তোমাকে বলতে ইচ্ছা করি না। এরপর তোমার যেমন মনে হয় বিশ্বাস করো। তার দায় এদিকে ললিতার কথা ভাবতে ভাবতে সুচরিতার বাড়ি গিয়ে উপস্থিত হলেন পরেশবাবু। তাঁর চিন্তিত মুখ দেখে সুচরিতার ভালো লাগলো না। পরেশবাবুর চিন্তার কারণটা তো সে জানে, সেই একই কারণে সে নিজেও যে উদ্বিগ্ন হয়েই আছে। সুচরিতাকে নিয়ে একটা ফাঁকা ঘরে গিয়ে বসলেন পরেশবাবু। দেখো মা, ললিতাকে নিয়ে বড় ভাবনা হচ্ছে। জানি বাবা। আমি কিন্তু সামাজিক নিন্দার কথা ভাবছি না। আমি ভাবছি, আচ্ছা, ললিতা কি... দেখো বাবা, ললিতা বরাবর তার মনের কথা আমার কাছে খুলে বলে, কিন্তু কিছুদিন থেকে সে আমার কাছে নিজেকে তেমন আর ধরা দিচ্ছে না। এ আমি বেশ বুঝতে পারছি। হ্যাঁ মা, ললিতা তার মনের কথা এখন তার নিজের কাছেও স্বীকার করতে চাইছে না। আচ্ছা আচ্ছা, তুমি কি বলো মা, বিনয়কে আমাদের পরিবারে যাতায়াত করতে দিয়ে ললিতার কোনো অনিষ্ট করা হয়েছে? তুমি তো জানো বাবা, বিনয়বাবুর মধ্যে কোনো দোষ নেই। তার মতো এমন ভদ্রলোক বিশেষ দেখাও যায় না। এই তো ঠিক বলেছ, ঠিক বলেছ মা। অন্তর্যামী ঈশ্বরও মানুষের মনই দেখেন। এই বিনয় যে ভালো লোক, সেখানে যে আমার ভুল হয়নি, সেই জন্যে আমি তাকে বারবার প্রণাম করি। তোমার কাছে এসে অনেকটা নিশ্চিন্ত হলাম মা। বাবা, কি জানো মা, সম্প্রদায় এমন জিনিস, মানুষ যে মানুষ, এই সহজ সত্য কথাটাও সে একেবারে ভুলিয়ে দেয়। সম্প্রদায়ের চেয়ে মানুষ যে অনেক বড় মা, অনেক বড়। আচ্ছা বাবা, ললিতা তোমায় স্কুল নিয়ে কিছু বলেছে? হ্যাঁ হ্যাঁ, তার মেয়ে স্কুলের সংকল্প সে কিছুতেই ছাড়তে পারছে না মা। আর এই ব্যাপারে সে বিনয়ের সাহায্য নিতে চায়, সেজন্য আমার অনুমতি চেয়েছে সে। না বাবা, এখন কিছুদিন থাক, না হলে মা ভারী বিরক্ত হবেন। হ্যাঁ বেশ, থাক তাহলে। 4 দিন পরে একটা চিঠি হাতে করে হারানবাবু বরদা সুন্দরীর কাছে এসে উপস্থিত হলো। চিঠিটা বরদা সুন্দরীর হাতে দিয়ে সে বলল, আমি প্রথম থেকেই আপনাদের সাবধান করে দিতে অনেক চেষ্টা করেছি, সেজন্য আপনাদের অপ্রিয় হয়েছি। এখন দেখুন, এই চিঠিটাই দেখুন। কার চিঠি? ভেতরে ভেতরে ব্যাপারটা কতদূর এগিয়েছে নিজেই বুঝতে পারবেন। কার চিঠি পানুবাবু? কই দেখি। চিঠিটা পড়তে পড়তে বরদা সুন্দরীর মুখটা কালো হয়ে উঠল। কেমন করে জানবো বলুন? কখনো যা ভাবতেও পারিনি তাই ঘটে চলেছে। কিন্তু বিশ্বাস করুন পানুবাবু, এতে কিন্তু আমার কোনো দোষ নেই। সব দোষ ওই সুচরিতার। বিনয় গোরাকে তো সেই এই বাড়িতে এনেছে। আপনারা এতদিন তো তাকে মাথায় তুলে রেখেছিলেন। এখন আর আমাকে এই চিঠি দেখিয়ে কি হবে বলুন? যা হবার তা তো হয়েই গেছে। হারানবাবু যে একসময় বরদা সুন্দরীকে ভুল বুঝেছিলেন, সে কথা স্বীকার করলেন তিনি। তারপর দুজনে মিলে বেশ খানিকক্ষণ অনুতাপ করার পরে পরেশবাবুকে ডেকে নিয়ে এলেন। চিঠিটা তিনিও দেখলেন। 2-3 বার সে চিঠিখানা পড়ার পরে পরেশবাবু তাঁর স্বভাবসিদ্ধ শান্ত কণ্ঠে বললেন, আচ্ছা, তোমরা সবাই কেন ঠিক করে বসে আছো যে হিন্দুর ঘরেই ললিতার বিবাহ স্থির হয়ে গেছে? কই, এই চিঠিতে তো না, সেরকম কিছুই দেখছি না। কি হলে যে তুমি দেখতে পাও সে তো আজ পর্যন্ত বুঝতে পারলুম না। সময় মতো যদি দেখতে পেতে তাহলে আজ তো এত কাণ্ড ঘটতো না।
চিঠিতে মানুষ এর চেয়ে আর কত খুলে লিখবে বলো তো? আমার মনে হয় ললিতাকে এই চিঠিটা দেখিয়ে তার অভিপ্রায় কি তাকেই জিজ্ঞেস করা উচিত। আপনারা যদি অনুমতি করেন তাহলে। বাবা, এই দেখো, ব্রাহ্ম সমাজ থেকে আজকাল এরকম উড়ো চিঠি আসছে। কই দেখি। এই যে দেখো। ললিতার আনা চিঠিটাও পরেশবাবু পড়লেন। বিনয়ের সঙ্গে ললিতার বিয়ে যে গোপনে স্থির হয়ে গিয়েছে সেটা নিশ্চিত করে ধরে নিয়েই যে চিঠিটি লিখেছে সে তার সমালোচনা এবং নিন্দা করেছে, অনেক উপদেশও দিয়েছে। সেই সঙ্গে বিনয়ের মতলব যে ভালো নয়, সে যে দুদিন পরেই তার ব্রাহ্ম স্ত্রীকে পরিত্যাগ করে আবারও হিন্দু ঘরে বিয়ে করবে, এ সমস্ত আলোচনাও ছিল। পরেশবাবুর পরে হারান এবার চিঠিখানা পড়ে বলল, ললিতা, এই চিঠি পড়ে তোমার রাগ হচ্ছে, কিন্তু এই রকম চিঠি লেখার কারণ কি তুমি ঘটাওনি? তুমি নিজের হাতে এই চিঠি কেমন করে লিখলে বলো তো? শৈলর সঙ্গে আপনার বুঝি এই সম্বন্ধে চিঠিপত্র চলছে? ব্রাহ্ম সমাজের প্রতি তারও তো একটা কর্তব্য আছে। সেই কর্তব্যের খাতিরেই বাধ্য হয়ে তোমার লেখা এই চিঠিটা পাঠিয়ে দিয়েছে শৈল। এখন ব্রাহ্ম সমাজ কি বলতে চাই শুনি। বিনয়বাবুও তোমার সম্বন্ধে সমাজে এই যে নানা কথা উঠছে, এসব আমি বিশ্বাস করি না। কিন্তু তাও তোমার মুখ থেকে আমি এর স্পষ্ট প্রতিবাদ শুনতে চাই। কোনো মতেই বিশ্বাস করতে পারেন না? কেন শুনি। আহা ললিতা, ললিতা মা, এখন তোমার মন স্থির নেই। এ কথা বরং পরে আমার সঙ্গে হবে। হ্যাঁ, এখন থাক কেমন? পরেশবাবু, আপনি কিন্তু কথাটাকে চাপা দেবার চেষ্টা করবেন। চাপা দেবার চেষ্টা বাবা করবেন? আপনাদের মতো বাবা সত্যকে ভয় করেন না। সত্যকে বাবা ব্রাহ্ম সমাজের চেয়েও বড় বলে জানেন। আমি আপনাকে বলছি, বিনয়বাবুর সঙ্গে বিয়েকে আমি কিছুমাত্র অসম্ভব বা অন্যায় বলে মনে করি না। কিন্তু তিনি কি ব্রাহ্ম ধর্মে দীক্ষা গ্রহণ করবেন, সেই ব্যাপারটা চূড়ান্ত হয়েছে কি? কিছুই স্থির হয়নি। আর দীক্ষা গ্রহণ করতেই হবে এমনই বা কি কথা আছে? ললিতা, ললিতা, তুই পাগল হয়েছিস নাকি? না মা, পাগলের কথা নয়। যা বলছি তা জেনে বুঝেই আমি বলছি। আমাকে চারদিক থেকে বাঁধতে এলে তা আমি সহ্য করব না মা। আমি হারানবাবুদের এই সমাজ থেকে মুক্ত হতে চাই। মুক্তি? উচ্ছৃঙ্খলতাকে তুমি মুক্তি বলছো ললিতা? না, নীচতার আক্রমণ থেকে, অসত্যের দাসত্ব থেকে মুক্তিকেই আমি মুক্তি বলি। যেখানে আমি কোনো অন্যায়, কোনো অধর্ম দেখছি নে, সেখানে ব্রাহ্ম সমাজ আমাকে কেন স্পর্শ করবে, কেন বাধা দেবে? ললিতা, 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 কি স্পর্ধা দেখেছো? হ্যাঁ, ঘর থেকে এভাবে বেরিয়ে গেল। কি কাণ্ড হচ্ছে বলো তো এগুলো? কোনো একটা পরামর্শ। যা কর্তব্য তাই করতে হবে, কিন্তু এরকম গোলমালের মধ্যে কোনো পরামর্শ করে কর্তব্য তো ঠিক করা যায় না। দেখো, আমাকে কিন্তু একটু মাপ করতে হবে। এ ব্যাপারে এখন আমাকে কিছু বলো না, আমি একটু একলা থাকতে চাই। হারানবাবু সামনে থেকে চলে এসে সুচরিতার বাড়িতে তার কাছে গিয়ে বসল ললিতা। বোনের কাছ থেকে সব কথা শুনে সুচরিতার মনেও মেঘ জমে উঠল। অনিশ্চিতের দোলাচলে দুলতে লাগলো সেও। কিছুক্ষণ চুপ করে থেকে সুচরিতা বলল, আমার কিন্তু ভাই ভয় হচ্ছে। কিসের ভয়? ব্রাহ্ম সমাজে তো চারিদিকে হুলস্থুল পড়ে গেছে, কিন্তু শেষকালে বিনয়বাবু যদি রাজি না হন? তিনি রাজি হবেনি। পানুবাবুই তো মাকে বলেছেন যে বিনয় কখনোই তাদের সমাজ থেকে বেরিয়ে এই বিয়েতে রাজি হবে না। কেন তুই সব দিক না ভেবে পানুবাবুর কাছে কথাটা অমন করে বলে ফেললি ললিতা? হ্যাঁ, বলেছি বলে আমার কোনো অনুতাপ হচ্ছে না দিদিভাই। একবার বাবার সঙ্গে পরামর্শ করে দেখি। বাবা যেভাবে আমাদের মানুষ করে তুলেছেন, তারপরেও তোমার কোনো সন্দেহ আছে দিদিভাই? না। সমাজের জেল দারোগার হাতে তিনি কি আমাকে তুলে দিতে পারেন? আচ্ছা বেশ, বাবা না হয় কোনো বাধা দিলেন না, কিন্তু তারপরে তুই কি করবি সেটা ভেবেছিস? তোমরা যদি কিছু না করো তাহলে আমি নিজে। না না, তোকে কিছু করতে হবে না। আমি একটা কোনো উপায় করছি, দাঁড়া দেখি। ললিতা চলে গেল। এই কয়েকদিনের মধ্যেই মেয়েটা কতটা বদলে গেছে। তার ভেতরে যেন ঝড় উঠেছে, আর সেই ঝড়টা খুব ভালো করেই টের পাচ্ছে সুচরিতাও। একবার বাবার কাছে তাকে যেতেই হবে। যাওয়ার জন্য সবে তৈরি হচ্ছিল, এমন সময় সন্ধ্যাবেলা পরেশবাবু নিজেই
তার কাছে এসে হাজির হলেন। রাধে, সব শুনেছ তো? হ্যাঁ বাবা, শুনেছি। কিন্তু তুমি অত ভাবছো কেন বলো দেখি? আমি শুধু ভাবছি মা, ললিতা যে ঝড়টা জাগিয়ে তুলেছে তার সমস্ত আঘাত সে সইতে পারবে তো? ললিতার ওপর সমাজ কখনোই কিছু চাপিয়ে দিতে পারবে না। সে সেটা কিছুতেই মেনে নেবে না, এটা আমি তোমাকে জোর গলায় বলতে পারি। আচ্ছা, উত্তেজনার বশে রাগের মাথায় শুধু বিদ্রোহ করতেই সে ঔদ্ধত্য প্রকাশ করছে না তো? না বাবা, ওর মনের গভীরে যে কথাটা ছিল সেইটাই হঠাৎ করে ঘা খেয়ে একেবারে বেরিয়ে এসেছে। একে আর চাপা দিতে গেলে ললিতার পক্ষে তা খুব একটা সুখের হবে না বাবা। তাছাড়া বিনয়বাবু তো খুব ভালো লোক। কিন্তু বিনয় কি ব্রাহ্ম সমাজে আসতে রাজি হবে? তা আমিও ঠিক জানি না। আচ্ছা বাবা, একবার গৌরবাবুর মার কাছে যাব? হ্যাঁ মা, হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম যে তার কাছে একবার যাওয়া উচিত। তুমিই যাও মা, তুমি গেলেই সব থেকে ভালো হয়। আমি এখনই তৈরি হচ্ছি, আজই যাব। বেশ বেশ বেশ। পরেশবাবু নিশ্চিন্ত হলেন। সুচরিতা তাকে প্রণাম করলে মেয়ের মাথায় হাত রাখলেন তিনি। প্রসন্ন চোখে সুচরিতার দিকে তাকিয়ে যেমন শান্তভাবে এসেছিলেন তেমনি শান্ত পায়ে বেরিয়ে গেলেন তিনি। কিন্তু সুচরিতা আর শান্ত হতে পারছে কোথায়? আনন্দময়ীর কাছে যাওয়াটা এতদিন তার আনন্দের ছিল, আজ কেন এত উদ্বেগ এসে ঘিরে ধরল তাকে? বুঝতে পারছেন না সুচরিতা। সে শুধু এটুকু জানে যে তাকে যেতেই হবে। ললিতাকে এভাবে পুড়তে দিতে সে পারে না। দ্রুত হাতে কাজ সারতে লাগলো সুচরিতা। সময় বয়ে যাচ্ছে যে। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসের তৃতীয় পর্ব। আগামী শুক্রবার শুনুন গোরার চতুর্থ পর্ব। আজকের প্রশ্ন, ব্রাহ্ম সমাজের কে ললিতাকে চিঠি লিখেছিল? গত সপ্তাহের গোরা দ্বিতীয় পর্বের প্রশ্ন ছিল, কার সঙ্গে স্টিমারে করে ফিরে এলো ললিতা? সঠিক উত্তর বিনয়ের সঙ্গে। প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন ঝর্ণা, লিয়াশা দাস, স্নিগ্ধা চ্যাটার্জি, পার্থ চ্যাটার্জি, সঞ্জয় রায়, সুপর্ণা সুর, হিয়া, অঞ্জলি ঘোষ, করালি সিংহ রায় ও প্রিয়াঙ্কা কর। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।